আচ্ছা, আমরা আগের দিন দেখবে শ্যাপ প্রিন্সিপালের ম্যাক্সিমাম পার্টটা পড়েছিলাম। ম্যাক্সিমাম পার্ট মানে হচ্ছে রুলস গুলো কি কি, কিভাবে আমরা হার্ড সফট এইগুলোকে ডিটারমাইন করব, এবং কখন কোনো অ্যাসিড অথবা ক্যাটায়ন্সকে আমরা হার্ড বা সফট বলবো, আর কখন কোনো বেসকে আমরা অ্যাকচুয়ালি বেস বা অ্যানায়নকে আমরা হার্ড অথবা সফট বলবো। সেই অনুযায়ী আমরা প্রিন্সিপাল গুলো পড়েছিলাম, তার রুলস দেখেছিলাম এবং তার করসপন্ডিং কিছু কিছু অ্যাপ্লিকেশন করেছিলাম। অ্যাপ্লিকেশন মানে রিয়াকশন গুলো ফরওয়ার্ড ডিরেকশনে যাবে না ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাবে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের রাইট হ্যান্ড সাইডে শিফট করবে না লেফট হ্যান্ড সাইডে শিফট করবে, অথবা কে ইকুইলিব্রিয়াম গ্রেটার দেন ওয়ান হবে না লেস দেন ওয়ান হবে। এইগুলো আমরা দেখেছিলাম অ্যাপ্লিকেশন। আজ তার মানে ওই শ্যাপ প্রিন্সিপালেরই বাকি পার্টটুকু পড়বো। যদি সম্ভব হয় শ্যাপ প্রিন্সিপাল আজকেই শেষ হবে। আচ্ছা, তার আগে প্রথমে একটুখানি জাস্ট আমরা দেখব যে আমরা হঠাৎ এইটা কেন বলছি যে হার্ড সফট আর সফট সফট কম্বিনেশনই সবসময়ের জন্য স্টেবল, হার্ড সফট অথবা সফট হার্ড কম্বিনেশন কেন নয়? আমরা তো আগের দিন দেখেছি যে হার্ড আর সফট সফট কম্বিনেশন যদি হয় সেটাই সবসময়ের জন্য স্টেবল হচ্ছে। আর আমরা আগের দিন এটাও বলেছিলাম যে কোনো জায়গায় যদি সফট সফট কম্বিনেশন থাকে তারপর নির্দ্বিধায় ধরে নেবে যে সেখানে হার্ড হার্ড কম্বিনেশনও আছে। আবার কোনো জায়গায় যদি হার্ড হার্ড কম্বিনেশন থাকে তাহলে নির্দ্বিধায় ধরে নিতে হবে যে সেখানে সফট সফট কম্বিনেশনও আছে। এই দুটো হচ্ছে জাস্ট ভাইস ভার্সা, মানে একটা থাকা মানেই অন্যটা থাকবে। ঠিক একই রকম ভাবে হার্ড সফট থাকা মানে সফট হার্ড থাকা, অথবা সফট হার্ড থাকা মানেই হার্ড সফট থাকা। যেরকম হার্ড আর সফট সফট কম্বিনেশনের মতো এটাও তাই। কিন্তু এটা আমরা কেন বলছি যে হার্ড হার্ড অথবা সফট সফট কম্বিনেশন স্টেবল? দেখো, হার্ড হার্ড কম্বিনেশন স্টেবল মানেটা কি? হার্ড মানে কি, একটা ক্যাটায়ন হার্ড মানে কি, তার পোলারাইজিং পাওয়ারটা প্রচন্ড বেশি। তাহলে মনে করো একটা ক্যাটায়ন আছে, এটা একটা ক্যাটায়ন আমি বললাম, আর একটা মনে করো আমি বললাম যে একটা অ্যানায়ন ধরো, এটা হচ্ছে অ্যানায়ন। তাহলে একটা আমি ক্যাটায়ন ধরেছি আর একটা আমি অ্যানায়ন ধরেছি, এটা আমি 1 নম্বর বললাম। দেখো এখানে আমরা বলছি ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ারটা প্রচুর বেশি, তাহলে ক্যাটায়নটা কি চাইছে? অ্যানায়নকে ডিফর্ম করানোর জন্য। আর কি বলছি, মনে করো এটাকে আমি হার্ড বললাম, আর আমি অ্যানায়নটাকেও হার্ড বলছি। তাহলে অ্যানায়নটার টেন্ডেন্সি কি হবে? অ্যানায়নটার টেন্ডেন্সি হবে নন পোলারাইজেবল ক্যারেক্টার। মানে কি, সে পোলারাইজেবল হতে চাইবে না, বা মানে নিজেকে ডিফর্ম করাতে চাইবে না। তাহলে ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ারটা প্রচন্ড বেশি, আর অ্যানায়নটার পোলারাইজেবিলিটি প্রচন্ড কম, অথবা এটা একটা নন পোলারাইজেবল অ্যানায়ন। তাহলে নন পোলারাইজেবল যদি হয় তাহলে এ ডিফর্ম হতে চাইবে না। তাহলে ডিফর্ম হতে যদি না চায় তাহলে এদের মধ্যে যে ওভারল্যাপটা সেটা ঠিক মতো হবে না। যদি এদের মধ্যে ওভারল্যাপটা না হয় তাহলে একটা জিনিস ভাবো তো, এটা কি ধরনের বন্ডিং হবে? এটা হবে একটা আয়নিক টাইপ বন্ডিং। কেন? কারণ কোভ্যালেন্ট বন্ডিং এ কিন্তু সবসময়ের জন্য ওভারল্যাপ হয়। এবার আমি একটা জিনিস ধরি, দেখো পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে একটু পরে। আমি ধরে নিলাম এটা হার্ড আর এটা ধরছি আমি সফট, মানে অ্যানায়নটা সফট। তাহলে এবার দেখো ক্যাটায়নের তাহলে কি হলো, পোলারাইজিং পাওয়ারটা প্রচন্ড বেশি, মানে ও চাইছে অ্যানায়নটাকে পোলারাইজ করে দেওয়ার জন্য, মানে অ্যানায়নটাকে ডিফর্ম করানোর জন্য। এবার অ্যানায়নটা কি সফট ইন নেচার, তাহলে অ্যানায়নটা সফট ইন নেচার যদি হয় তার মানে অ্যানায়নটা কি হবে? হাইলি পোলারাইজেবল। তাহলে হাইলি পোলারাইজেবল মানে কি, ও নিজেকে ডিফর্ম করাতে চায়। তাহলে ক্যাটায়নও চাইছে ওকে ডিফর্ম করাতে, আর অ্যানায়ন তো নিজে এমনি সফট ইন নেচার, মানে ও ডিফর্ম হতেই চায়। তাহলে কি হবে এদের মধ্যে, কি হবে, এই যে অ্যানায়নটা আছে এদের মধ্যে ওভারল্যাপটা সব থেকে বেশি হবে। কারণ আইডিয়াল সিচুয়েশন, ক্যাটায়ন চাইছে ওকে ডিফর্ম করানোর জন্য, আর অ্যানায়ন কি হচ্ছে, ও ডিফর্ম হতেও চাইছে কারণ ও পোলারাইজেবল ইন নেচার। তাহলে বন্ডিং টাইপটা কি হবে? বন্ডিং টাইপটা কিন্তু হচ্ছে কোভ্যালেন্ট টাইপ। বন্ডিং টাইপটা আমার হয়েছে, আমি বলবো এটা হচ্ছে আমার কোভ্যালেন্ট টাইপ। আচ্ছা, আমি কিরম ওভারল্যাপটা বলবো এখনো বলছি না, ওভারল্যাপটা পরে আসছি। কন্ডিশন তো আরো আছে, আমি এটাকে 2 নম্বর নাম দিলাম। তাহলে আরো দুটো হবে কন্ডিশন, 3 আর 4, কারণ হার্ড 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 সফট হয়েছে। এবার কি হবে, সফট হার্ডও আছে আবার সফট সফটও আছে। তাহলে থার্ড আমি একটা ধরছি, মনে করো এটা ক্যাটায়ন যেটা কিনা সফট। আবার একটা ধরে নিচ্ছি যে একটা অ্যানায়ন আছে যেটাও কিনা সফট, সরি, এটাও আমার কাছে সফট। তাহলে এবার একটা জিনিস তোমরা ভাবো, ক্যাটায়নটা যদি সফট হয়, 1 মিনিট হোল্ড কর। যেটা বলছিলাম দেখো, এবার ক্যাটায়নটা যদি আমার সফট হয় আর অ্যানায়নটাও মনে করো সফট, তাহলে ক্যাটায়নটা সফট হওয়া মানে কি, ওর পোলারাইজিং পাওয়ার কমে গেছে কিন্তু,
আর অ্যানায়নটা সফট মানে কি, ওর পোলারাইজেবিলিটি আছে, মানে ও নিজে ডিফর্ম হতে পারবে। কিন্তু ক্যাটায়নের তো পোলারাইজিং পাওয়ার খুব একটা বেশি নয়। তাহলে ও যদি পোলারাইজেবল বেশি না হয়, তাহলে অ্যানায়নকে বেশি পরিমাণে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারছে না। তাহলে অ্যানায়নের সাথে তাহলে ক্যাটায়নের ওভারল্যাপটা আগের তুলনায় কি হবে, কম হয়ে যাবে। আবার কেউ এসছে মনে হচ্ছে, একটু দাঁড়াও। তাহলে এখানে কি হলো, এখানে ওভারল্যাপটা তুলনামূলকভাবে অনেকটা কমে যাবে। তাহলে এটাও কি হবে, এটাও কিন্তু কোভ্যালেন্ট টাইপ হবে, এটাও আমার কোভ্যালেন্ট টাইপ হচ্ছে, কারণ এটা কিন্তু কোনো আয়নিক টাইপ নয়, কারণ এখানে ওভারল্যাপটা হচ্ছে। আর দেখো লাস্ট একটা কন্ডিশন থাকবে, লাস্ট একটা কন্ডিশন বলছি যে সফট হার্ড, মানে আমার ক্যাটায়নটা সফট। তাহলে ক্যাটায়ন যদি সফট হয় তাহলে কি হবে, ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার প্রচন্ড, মানে খুব কম। আর অ্যানায়নটা কি হবে, অ্যানায়নটা আমরা বলছি হার্ড। তাহলে অ্যানায়নটা যদি মনে করো হার্ড হয়, তাহলে কি হলো, এটা মাইনাস চার্জ। তাহলে এটা যদি মানে অ্যানায়নটা যদি হার্ড হয়, তাহলে এর কি হবে, এটা এটার পোলারাইজেবিলিটি কম অথবা নন পোলারাইজেবল। তাহলে ক্যাটায়নেরও পোলারাইজিং পাওয়ার কম, আবার অ্যানায়নেরও পোলারাইজেবিলিটি কম। তাহলে এখানে কি হচ্ছে, এটা আয়নিক হবে না, খুব হালকা একটা ওভারল্যাপ হবে, মানে দেখলে মনে হচ্ছে যে এখানে ওভারল্যাপ হবে না, কিন্তু অ্যাকচুয়ালি প্রচন্ড মানে খুব হালকা একটা ওভারল্যাপ হয়। এটাকেও আমরা কোভ্যালেন্ট টাইপ বলবো, এটাকেও আমরা বলবো কোভ্যালেন্ট টাইপ। তাহলে এবার একটা জিনিস ভাবো, প্রথম যেটা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ আয়নিক টাইপ। দুটোই যদি হার্ড হয় তাহলে কি হচ্ছে, একটার পোলারাইজিং পাওয়ার বেশি, সে চাইছে পোলারাইজ করাতে, কিন্তু অ্যানায়নটাও আবার হাইলি নন পোলারাইজেবল। ও কিন্তু মানে ওর পোলারাইজেবিলিটি এতটাই কম যে ও নিজেকে ডিফর্ম করাতে চাইবেই না, মানে ক্যাটায়নের দিকে অ্যাট্রাকশনটাই হচ্ছে না। তাহলে ওখানে কি হচ্ছে, আমার ওভারল্যাপ হচ্ছে না, সেটা আয়নিক টাইপ হচ্ছে। আর বাকি সবগুলো দেখো কোভ্যালেন্ট টাইপ, মানে কিছু না কিছু ভাবে ওভারল্যাপ হচ্ছে। এবার দেখতে হবে টেন্ডেন্সি অফ ওভারল্যাপটা কতটা। তাহলে দেখো এইখানে হচ্ছে সব থেকে বেশি ওভারল্যাপ হচ্ছে, এখানে সব থেকে বেশি ওভারল্যাপ হচ্ছে, এখানে তুলনামূলকভাবে লেজ ওভারল্যাপ। আর এটাতে কি হচ্ছে, এটাতে লিস্ট হয়েছে, কারণ সব থেকে কম ওভারল্যাপ এখানে এসছে, এখানে লিস্ট ওভারল্যাপ হয়েছে। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, এটাকে বলতে পারি আমরা মোর স্টেবল, মানে সব থেকে বেশি স্টেবল বলতে পারি। এটাকে কি বলবো, এটা তুলনামূলকভাবে বলবো আমরা লেস স্টেবল। আর এটাকে তাহলে আমরা কি বলবো, এটাকে বলবো তাহলে আমরা লিস্ট স্টেবল, সব থেকে কম স্টেবল। আর আয়নিক টাইপটাকে কি হবে, আয়নিক টাইপটাকে আমরা ধরছি না, কেন ধরছি না, কারণ এটা হবে আমার মোস্ট স্টেবল। কারণ আমরা সবসময়ের জন্যই জানি যে একটা আয়নিক বন্ড একটা কোভ্যালেন্ট বন্ডের থেকে সবসময়ের জন্য বেশি স্টেবল হয়। কেন, কারণ একটা আয়নিক বন্ড আর কোভ্যালেন্ট বন্ডের মধ্যে বন্ডিং এর শুধু ডিফারেন্স যদি আমরা ভাবি, তাহলে দুটোর মধ্যেই দেখো আমার অক্টেট রুল ফিল আপ হয়েছে, কারণ দুটোর মধ্যেই লাস্ট কক্ষে আমার 8টা ইলেকট্রন থাকবে, অক্টেট রুল ফিল আপ করে আমার বন্ডিং হচ্ছে। কিন্তু দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে আয়নিক বন্ডিং এর ক্ষেত্রে দুটো চার্জের মধ্যে একটা অ্যাট্রাকশন আছে, মানে ইন্টার আয়নিক যে অ্যাট্রাকশন সেটা একটা আছে। দুটো চার্জের মধ্যে প্লাস আর নেগেটিভ আর পজিটিভ চার্জের মধ্যে একটা অ্যাট্রাকশন আছে, ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে অ্যাট্রাকশন আছে। কিন্তু কোভ্যালেন্ট বন্ডিং এ এই ধরনের কোনো অ্যাট্রাকশন নেই। তাই ইন্টার আয়নিক যে অ্যাট্রাকশনটা আছে সেটা শুধুমাত্র আয়নিক টাইপেই প্রেজেন্ট। এই কারণে আয়নিক বন্ডিং অলওয়েজ মোর স্টেবল দ্যান কোভ্যালেন্ট বন্ডিং। এবার যেটা আর একটা জিনিস ভাবার কথা, যে আমরা এখান থেকে বুঝতে পেরে গেছি যে হার্ড হার্ড কম্বিনেশন মোস্ট স্টেবল, কিন্তু হার্ড হার্ড আর সফট সফট কম্বিনেশন, হার্ড হার্ড আর সফট সফট মিলে যে কম্বিনেশনটা, এটা যে সব থেকে বেশি স্টেবল হচ্ছে, এটা কিন্তু এখন আমরা জানতে পারিনি। আমায় যদি এখন জিজ্ঞাসা করো সব থেকে বেশি স্টেবল কম্বিনেশন কোনটা, আমরা সহজেই দেখে বলে দেবো হার্ড হার্ড কম্বিনেশন সব থেকে বেশি স্টেবল, হার্ড হার্ডটা শুধু। কিন্তু আমরা তো বলছি কি হার্ড হার্ড থাকা মানেই সফট সফট, আর হার্ড হার্ড সফট সফট কম্বিনেশনটা মোস্ট স্টেবল, এটা কেন বলছি। তাহলে দেখো এখন যদি স্টেবিলিটির একটা প্যারামিটার আমরা ভাবি, তাহলে স্টেবিলিটির প্যারামিটারটা কিরকম হবে, আমি একটা জাস্ট এমনি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো এটা হলো 10, এটা হলো 5, এটা হলো 3, এটা হলো 2। এবার তুমি দেখো হার্ড হার্ড সফট সফট কম্বিনেশনটা কত আসবে, 10 আর 3 আসবে 13। আর হার্ড সফট আর সফট হার্ড কম্বিনেশনটা মিলিয়ে কত আসবে, সেটা আসবে 5 আর 2 7। এই কারণে আমরা বলছি হার্ড হার্ড আর সফট সফট কম্বিনেশনটা সবসময়ের জন্য মোর স্টেবল দেন হার্ড সফট আর সফট হার্ড কম্বিনেশন। কেন, কারণ যেখানে হার্ড হার্ড থাকবে সেখানেই কিন্তু সফট সফট থাকবে। সফট সফট থাকা মানে স্টেবল, এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক নয়। অ্যাকচুয়ালি ঠিক কোনটা, সফট সফট থাকা মানেই হচ্ছে হার্ড হার্ড থাকা, আর হার্ড হার্ড থাকা মানে আমার স্টেবল। এই জন্য আমরা বলছি আইদার তুমি হার্ড হার্ড দেখো ওখানে আছে কিনা, অথবা সফট সফট দেখো ওখানে আছে কিনা। কারণ কি, সফট সফট থাকা মানেই সেখানে হার্ড হার্ড উপস্থিত থাকবেই, আর হার্ড হার্ড যদি থাকে তাহলে সে অবশ্যই সব থেকে বেশি স্টেবল হবে। এই জায়গাটা আমাদের বলার কারণ একটাই ছিল, যে আমরা এইটা কেন বলছি যে বারবার যে হার্ড হার্ড আর সফট সফট কম্বিনেশন বেশি স্টেবল দেন হার্ড সফট সফট হার্ড কম্বিনেশন। তাহলে তার কারণটা কি, হার্ড হার্ড কম্বিনেশনের যে আলটিমেট অ্যারেঞ্জমেন্ট
সেটা হচ্ছে দেখো আয়নিক টাইপ, সেখানে ওভারল্যাপ হচ্ছে না। আর বাকি যে কটা আছে হার্ড সফট বলো বা সফট সফট বলো বা সফট হার্ড বলো, সেগুলো সবই দেখো কোভ্যালেন্ট টাইপ, যেখানে অ্যাকচুয়ালি আমার কোভ্যালেন্সি এসছে অথবা ওভারল্যাপ এসছে। আর আমরা কি জানি, আয়নিক বন্ডিং অলওয়েজ মোর স্টেবল দেন কোভ্যালেন্ট বন্ডিং। সেই জন্য হার্ড হার্ড কম্বিনেশন সবসময়ের জন্যই হার্ড সফট অথবা সফট হার্ড অথবা সফট সফট কম্বিনেশনের থেকে অনেক বেশি স্টেবল। ওই জন্য আমরা ইন্টারাকশনটা এরকম ভাবে দেখাই যে গ্রেটার, ভেরি ভেরি গ্রেটার দেন, তারপরে নর্মাল গ্রেটার দেন। তাহলে এই কারণে আমার হার্ড হার্ড অ্যান্ড সফট সফট কম্বিনেশন সবসময়ের জন্যই মোর স্টেবল দেন হার্ড সফট অ্যান্ড সফট হার্ড কম্বিনেশন। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। এইখানে একটু লিখে রাখো, মানে এইটা যদি আঁকা হয়ে থাকে এরপর থেকে একটু লিখে রাখবে, জেনারেলি ইন দ্য হার্ড হার্ড ইন্টারাকশনস, জেনারেলি ইন দ্য হার্ড হার্ড ইন্টারাকশনস, হার্ড হার্ড পুরো লেখার দরকার নেই, ব্র্যাকেটের মধ্যে এইচ লিখে রাখবে, H-H। জেনারেলি ইন দ্য হার্ড হার্ড ইন্টারাকশনস, because of their non-polarizable characters, because of their non-polarizable characters, the ionic interaction is predominant. The ionic interaction is predominant. Is predominant. Full stop. In soft interactions, in soft interactions, due to the participation, due to the স্যার আপনার participation, কথাটা কেটে কেটে আসছে। স্যার আপনার কথা কেটে কেটে আসছে। হ্যাঁ ঠিক আছে, শুনতে পেয়েছি। ইন সফট ইন্টারাকশনস, এবার শোনা যাচ্ছে? স্যার আগেরটা বলুন একটু। ওটাই বলছি। স্যার এটা প্রথম থেকে রিপিট করুন স্যার। জেনারেলি ইন দ্য হার্ড ইন্টারাকশনস, because of their non-polarizable characters, the ionic interaction is predominant. The ionic interaction is predominant. Full stop. In soft interactions, in soft interactions, due to the participation of, due to the participation of the large polarizable soft bases, the large polarizable soft bases, and the acids, and the acids with a large number of d electrons, with a large number of d electrons, comma, the covalent interaction is highly favored. The covalent interaction is highly favored. Full stop. Full stop দিয়ে লিখবে, from the concept of covalent interaction, from the concept of covalent interaction, comma, the hard soft interactions, the hard soft interactions are expected to be more stable than soft interactions. Full stop. Soft interactions. Full stop. These apparent contradiction
may be avoided by considering the overall equilibrium that is বলে ইকুইলিব্রিয়ামটা লিখবে হার্ড সফট প্লাস সফট হার্ড, এটা আনস্টেবল হয় তাহলে এটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে কি হচ্ছে হার্ড হার্ড প্লাস সফট সফট, এটা ব্র্যাকেটও লিখতে পারো হার্ড সফট প্লাস সফট হার্ড চেঞ্জ হয়ে হচ্ছে হার্ড হার্ড প্লাস সফট সফট। আচ্ছা এইখানে একটা জিনিস বলে রাখি, এই জায়গাটায় মানে আগের যে স্লাইডটা এটা এঁকেছিলাম আমরা, এখানে যে এই 10 5 3 2 এগুলো কিন্তু লিখো না, কারণ এগুলো আমি জাস্ট বোঝানোর জন্য বলেছি। এই 13 7 এইটা লেখার দরকার নেই, কারণ এটা জাস্ট আমি বোঝানোর জন্য বলেছি কেন কম্বিনেশনটাকে আমরা স্টেবল বলছি, ওটা লেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা এই অবধি লিখোছো এই রিয়াকশনটা হার্ড সফট প্লাস সফট হার্ড চেঞ্জেস টু হার্ড হার্ড প্লাস সফট সফট। এইখানে তারপরে নিচে একটা ছোট্ট প্যারা করে লিখবে ইফ দ্য টোটাল কন্ট্রিবিউশন from hard hard and soft soft combination overcome those of hard soft and soft hard combination then the equilibrium will be আচ্ছা will be লিখো না, then the equilibrium will move লেখো, then the equilibrium will move towards the right hand direction full stop। হয়েছে? একটা পয়েন্ট করবে পিয়ারসন পাউলিং প্যারাডক্স বলে, পিয়ারসন পাউলিং প্যারাডক্স। আমরা পিয়ারসনের মডেল পড়েছি, দেখো আমরা পাউলিং এরও মডেল জানি। পাউলিং কি বলেছে যে ইলেকট্রনেগেটিভ ডিফারেন্স যখন বেশি থাকছে তখন সেটা বেশি আয়নিক, এটাই তো পাউলিং বলেছে। মানে আমরা পাউলিং এর অনুযায়ী কি হয়, যেরকম মনে করো সিজিয়াম ফ্লোরাইড অথবা সিজিয়াম আয়োডাইড এগুলোকে আমরা আয়নিক বলি। কেন আয়নিক বলি? কারণ এদের মধ্যে ইলেকট্রনেগেটিভ ডিফারেন্স অনেক বেশি থাকে, আর যত ইলেকট্রনিক ডিফারেন্স বেশি আমরা বলি তত বেশি অ্যাকচুয়ালি তারা স্টেবল। যত বেশি ইলেকট্রনিক ডিফারেন্স হবে একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়নের মধ্যে, যত বেশি ইলেকট্রনেগেটিভ ডিফারেন্স থাকবে তত সে বেশি স্টেবল হবে, এটা হচ্ছে পাউলিং বলেছে। কিন্তু পিয়ারসনের কনসেপ্টটা পুরোটা হার্ড সফট নিয়ে আছে। এবার কোনো কোনো সময় এটা প্যারাডক্স হতে পারে। প্যারাডক্স মানে কি, অ্যাজ পার পিয়ারসন ইকুইলিব্রিয়ামটা যেদিকে শিফট হওয়ার কথা, অ্যাজ পার পাউলিং ইকুইলিব্রিয়ামটা হয়তো অন্যদিকে শিফট হচ্ছে, উল্টো হচ্ছে, কন্ট্রাডিকশন হচ্ছে। যখন এই ধরনের কন্ট্রাডিকশন হবে তখন কিন্তু আমরা আইদার পিয়ারসন অথবা পাউলিং এটাকে আমরা মানতে পারবো না, কারণ আমরা তো জানি না কোনটা ঠিক বলছে। সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কি বলবো, নর্মাল যে থার্মোডিনামিক হিট অফ রিয়াকশন হয় বা হিট চেঞ্জ অফ রিয়াকশন আমরা যেটা বলি, সেই হিট চেঞ্জ অফ রিয়াকশনটাকে আমরা ক্যালকুলেট করব, ঠিক আছে? মানে যেটা থার্মোডিনামিক প্রপার্টি হচ্ছে ডেল এইচ আমরা বার করব ওই রিয়াকশনের জন্য চেঞ্জ অফ হিট ইন দ্য রিয়াকশন, এটা আমরা বার করবো। সেটা যদি নেগেটিভ হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, এক্সোথার্মিক, তাহলে সেটা ফরওয়ার্ডে যাবে। যদি সেটা পজিটিভ হয় তাহলে সেটা এন্ডোথার্মিক হবে, আর এন্ডোথার্মিক হলে কি হবে, তাহলে সেটা ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাবে। ব্যাকওয়ার্ড। হ্যাঁ, তাহলে এটা আমরা একটা এক্সাম্পল করি, এক্সাম্পল করলে বুঝতে পারবো। এক্সাম্পল আমি এটা লিখছি, দেখো লিথিয়াম আয়োডাইড প্লাস সিজিয়াম ফ্লোরাইড, ইকুইলিব্রিয়াম সাইন দিলে কি আসবে, লিথিয়াম ফ্লোরাইড প্লাস সিজিয়াম আয়োডাইড। এবারে তোমরা বলো হার্ড সফট সফট হার্ডের কম্বিনেশনটা তোমরা বলো। এটা ফরওয়ার্ড যাচ্ছে। অ্যাজ পার যদি আমরা পিয়ারসন ধরি তাহলে এটা ফরওয়ার্ড, তাহলে আমরা দেখো এই রাইট হ্যান্ড সাইডটা দিলাম এবং এটাকে আমি পিয়ারসন লিখে দিলাম, ঠিক আছে? মানে অ্যাজ পার পিয়ারসন মডেল এই রিয়াকশনটা ফরওয়ার্ডেই যাওয়া উচিত। এবার বলো লিথিয়াম প্লাস আর সিজিয়াম প্লাসের মধ্যে কে বেশি ইলেকট্রোপজিটিভ?
লিথিয়াম প্লাস আর সিজিয়াম প্লাসের মধ্যে সব থেকে বেশি ইলেকট্রোপজিটিভ কোনটা? সিজিএম প্লাস তো। সিজিয়াম প্লাস, কারণ অ্যালং দা গ্রুপ যদি আমি ওপর থেকে নিচে নামি তাহলে মেটালিক ক্যারেক্টার আমার নিচের দিকে বাড়ছে, তাহলে সিজিয়াম প্লাস হচ্ছে আমার সব থেকে বেশি ইলেকট্রোপজিটিভ অথবা সব থেকে বেশি মেটালিক ক্যারেক্টার তার মধ্যে আছে। আর ফ্লুরাইড আর আয়োডাইডের মধ্যে তাহলে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ কে হবে? ফ্লুরিন। তাহলে ফ্লুরাইড হবে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটা কার মধ্যে সব থেকে বেশি হলো? সিজিএম ফ্লোরাইড। তাহলে সিজিএম ফ্লুরাইডের মধ্যে সব থেকে বেশি হলো। এবার যদি পাউলিং কনসেপ্ট অনুযায়ী আমি বিচার করি, তাহলে পাউলিং কি বলবে? সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কিন্তু আছে আমার সিজিয়াম ফ্লুরাইডের মধ্যে, এইটার মধ্যে আমার সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স আছে। তাহলে পাউলিং কনসেপ্ট অনুযায়ী অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়ামটা শিফট হবে আমার বাঁ দিকে। দেখো ক্লিয়ার হয়েছে এবারে? এটা ক্লিয়ার হয়েছে তো? পিয়ারসন কনসেপ্ট অনুযায়ী নর্মাল ডান দিকে যেরকম শিফট হওয়ার কথা আমরা বুঝতেই পারছি, কিন্তু আমরা যদি পাউলিং কনসেপ্ট ভাবি তাহলে পাউলিং কনসেপ্ট অনুযায়ী অ্যাকচুয়ালি এটা বাঁ দিকে শিফট হওয়ার কথা। যদি এইরকম কোনো কেস ঘটে তাহলে সেটাকে আমরা কি বলছি? সেটাকেই আমরা বলছি পিয়ারসন পাউলিং প্যারাডক্স, মানে এখানে একটা কন্ট্রাডিকশন হয়েছে। এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা ডেল এইচ মানে হিট অফ রিয়াকশন বার করব। হিট অফ রিয়াকশন বার করা মানে কি? ডেল এইচ মানে কি? মানে হিট অফ প্রোডাক্টস মাইনাস হচ্ছে আমার হিট অফ রিয়াক্ট্যান্টস, তাহলে হিট চেঞ্জটা আমি পেয়ে যাব। এখান থেকে যদি আমরা বার করি তাহলে অ্যাকচুয়ালি বাকিগুলোর অ্যাকচুয়ালি আমার ডেল এইচ এফ দরকার, ফরমেশন হিটটা দরকার, কারণ লিথিয়াম আয়োডাইড, সিজিয়াম আয়োডাইড এদের যদি হিট অফ ফরমেশন আমি না পাই তাহলে আমি জানবো কি করে? এদের হিট অফ ফরমেশনটা যেটা হয় সেটা হচ্ছে লিথিয়াম আয়োডাইড, লিথিয়াম ফ্লুরাইড আর সিজিয়াম আয়োডাইড, এদের হিট অফ ফরমেশন ইন কিলোজুল পার মোল আমি লিখে দিচ্ছি, এটা -347 -502 -573 -335 এটা হয়। তাহলে টোটাল যদি আমি বার করি এখানে আমি পাবো সেটা হচ্ছে -59 কিলোজুল পার মোল। তাহলে এটা পাওয়া মানে কি? এটা পাওয়া মানে কি? ইকুয়েশনটা দেখো অ্যাকচুয়ালি এক্সোথার্মিক ইন নেচার হয়েছে, সরি মানে রিয়াকশনটা এটা হয়েছে এক্সোথার্মিক। এক্সোথার্মিক। তাহলে এক্সোথার্মিক মানে কি? এক্সোথার্মিক মানেই তো স্পন্টেনিয়াস, ডেলেই নেগেটিভ মানেই হচ্ছে স্পন্টেনিয়াস। তাহলে এই কনসেপ্ট অনুযায়ী পলিং আর পিয়ারসনের মধ্যে প্যারাডক্স থাকলেও বা কন্ট্রাডিকশন থাকলেও আমরা ডেলএইচ এর মাধ্যমে এইটুকু বুঝতে পারলাম যে এখানে পিয়ারসনের যে কনসেপ্ট আছে সেটা ঠিক, অ্যাজ পার পলিং কনসেপ্ট এটা রং ডিরেকশন। তার মানে এটা কিন্তু ভেবো না যে সবসময় পিয়ারসন জিতবে আর পলিং ভুল হবে, এটা নয়। যখনই এই ধরনের কন্ট্রাডিকশন হবে আমরা অ্যাজ পার ডেলএইচ এটাকে বার করব, কিন্তু কোনো কোনো সময় সেক্ষেত্রে পিয়ারসন ঠিক হতে পারে, কোনো কোনো সময় সেক্ষেত্রে পাউলিংও ঠিক হতে পারে। জেনারেলি কি হয়? জেনারেলি ম্যাক্সিমাম ক্ষেত্রে 99.99% চান্স পিয়ারসন এবং পাউলিং একই দিকেই ডিরেক্ট করবে। খুব কম পরিমাণ আছে যেখানে পিয়ারসন পাউলিং এর প্যারাডক্সটা হতে পারে। যেখানে প্যারাডক্সটা হবে সেখানেই আমরা এরকম একটা তোমার হিট অফ রিয়াকশনের যে চেঞ্জ সেটাকে আমরা ক্যালকুলেট করে দেখব, যেটা হচ্ছে থার্মোডিনামিক প্যারামিটার। সেটা যদি নেগেটিভ আসে, সেটা যদি এক্সোথার্মিক হয় তাহলে সেটা নর্মাল ফরওয়ার্ড ডিরেকশনে যাবে, সেটা যদি এন্ডোথার্মিক হয় সেটা তাহলে আমার ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাবে। সেই ডিরেকশন অনুযায়ী দেখতে হবে কোন কনসেপ্ট অ্যাকচুয়ালি ঠিক হচ্ছে, সেটা পিয়ারসন হচ্ছে নাকি পাউলিং হচ্ছে। এক্ষেত্রে পিয়ারসন হয়েছে, কিন্তু সব ক্ষেত্রে পিয়ারসনই হবে তার কোনো মানে নেই। কোনো কোনো ক্ষেত্রে পিয়ারসন হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে পাউলিং হতে পারে। এইটুকু লেখা হয়ে যাচ্ছে তো তোমাদের? স্যার আমি জিজ্ঞেস করছিলাম ওই ডেল এইচ সমান ডেল পি মাইনাস ডেল ওটা কি? আচ্ছা, এই অবধি লেখার পরে এরপর থেকে একটা জিনিস লিখবে, মানে এই জিনিসটা আমি একটু জাস্ট লিখিয়ে দেবো। দো দ্য হার্ড সফট ইন্টারাকশনস স্টেবিলাইজ, দো দ্য হার্ড সফট ইন্টারাকশনস stabilize more than the soft interactions, stabilize more than the soft interactions, but the highest stabilization but the highest stabilization brought about by hard interaction, hard interaction। আমি আরেকবার বলছি, মিলিয়ে নেবে কথাটা। দো দ্য হার্ড সফট ইন্টারাকশনস স্টেবিলাইজ মোর দ্যান দ্য soft interactions, but the highest stabilization brought about by, brought মানে BROUGHT, brought about by hard interaction,
ফুল স্টপ। এক্সাম্পল দিয়ে লেখো, এক্সাম্পল লিথিয়াম ফ্লুরাইড LiF drives the above equilibrium drives the above equilibrium স্যার লিথিয়াম কি? লিথিয়াম lithium fluoride LiF drives the above equilibrium to the right hand direction to the right hand direction মানে আমরা কি বলছি এখানে, যে সব কম্বিনেশন তো অতটা স্টেবল নয়, তাহলে অ্যাকচুয়ালি কি স্টেবল? হার্ড হার্ড কম্বিনেশন। তাহলে হার্ড হার্ড কম্বিনেশন যদি অ্যাকচুয়ালি স্টেবল হয়, তাহলে ইকুয়েশনটাকে এই রিয়াকশনটাকে কে ড্রাইভ করছে? অ্যাকচুয়ালি লিথিয়াম ফ্লুরাইড ড্রাইভ করছে, সিজিয়াম আয়োডাইড ড্রাইভ করছে না। পিয়ারসন কনসেপ্ট অনুযায়ী যদি আমরা ভাবি, তাহলে অ্যাকচুয়ালি যে হার্ড হার্ড কম্বিনেশন সেই তো ড্রাইভ করছে, সেই মেন এখানে। তাই আমরা বলছি লিথিয়াম ফ্লুরাইড ড্রাইভস দ্য অ্যাবাভ ইকুইলিব্রিয়াম to the right hand direction, full stop. In this example we find that Pearson's SAB contradicts Pauling's concept of covalent ionic resonance, full stop. These phenomena is known as Pearson-Pauling paradox, full stop. These phenomena is known as Pearson-Pauling paradox, full stop. বলে একটা ছোট্ট প্যারা করো, প্যারা করে লিখবে, when Pearson-Pauling paradox will be found, the direction of the reaction has to be measured through thermodynamic property or parameter, thermodynamic property or parameter. Thermodynamic property মানে ওটাই, ওই হিট অফ রিয়াকশন আমরা যেটা বার করছি ওটাই। হয়েছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, প্রথমে একটা জিনিস দেখি আমরা, এই লিগ্যান্ডের টাইপ দেখি। তোমরা তো এইটুকু জানো যে মনোডেন্টেড লিগ্যান্ড মানে কি, বাইডেন্টেড লিগ্যান্ড মানে কি, ট্রাইডেন্টেড লিগ্যান্ড মানে কি। মনোডেন্টেড মানে কি একটাই ডোনার অ্যাটম, একটা ডোনার সেন্টার। বাইডেন্টেড মানে হচ্ছে দুটো ডোনার, মানে দুটো ডোনার সেন্টার বা দুটো ডোনার অ্যাটম। ট্রাইডেন্টেড তিনটে ডোনার অ্যাটম। এরকম আরো দুটো নাম হয়, যেরকম বাইডেন্টেড নাম হয় সেরকম অ্যাম্বিডেন্টেড নাম হয়। অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। হ্যাঁ, অ্যাম্বিডেন্টেড নাম হয়। বাইডেন্টেড আর অ্যাম্বিডেন্টের মধ্যে পার্থক্য কি দেখো। আমি বাইডেন্টেড আগে দেখাই। মনে করো এটা একটা সেন্টার যেখানে বাইডেন্টেড লিগ্যান্ড ডোনেট করছে, তাহলে কি দুটো সেন্টার ডোনেট করবে একে? আমি ধরে নিলাম এটা একটা বাইডেন্টেড লিগ্যান্ড, দেখো CO3 2-। এটা হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড। তাহলে একই সাথে আমার একটা মেটালকে ধরো, এম হচ্ছে একটা মেটাল, তাহলে সেই মেটালকে ডোনেট করছে, তাহলে এটা হচ্ছে আমার বাইডেন্টেড লিগ্যান্ড। আর অ্যাম্বিডেন্টেড কি? অ্যাম্বিডেন্টেডের মধ্যেও কিন্তু দুটো ডোনার অ্যাটমস আছে, এর মধ্যেও দুটো ডোনার অ্যাটম আছে, কিন্তু একটাই ডোনেট করে অ্যাট এ টাইম। তাহলে এর কাছে অপশান আছে, দুটো ডোনার অ্যাটম আছে, কিন্তু এর কাছে অপশান হচ্ছে যে কোনো একটা ডোনেট করবে অ্যাট এ টাইম, দুটো একসাথে ডোনেট করবে না। তাহলে বাইডেন্টেড কি আছে? বাইডেন্টেড হচ্ছে দুটো ডোনার অ্যাটমস এবং দুটোই একসাথে ডোনেট করছে। অ্যাম্বিডেন্টেডের মধ্যে কিন্তু দুটো ডোনার অ্যাটমস আছে, কিন্তু দুটো একসাথে ডোনেট করবে না, অ্যাট এ টাইম একটা ডোনেট করছে। অন্য সময় অন্য কেউ ডোনেটও করতে পারে। যেমন ফর এক্সাম্পল, যে আমি একটা মেটাল সেন্টার ধরলাম,
যেরকম এটা হতে পারে, সেটা হচ্ছে এনসিএসও হতে পারে, সরি, তার মানে এর ক্ষেত্রে ওই একটা স্টেপে একজন দেবে, তার পরের স্টেপে আর একজন দিতে না পারে, তাই তো? না, একদমই নয়। যেরকম এর ক্ষেত্রে ডোনেটটা, যেরকম এনসিএস, যেরকম এক্ষেত্রে ডোনেটটা এই লিগ্যান্ডের ক্ষেত্রে নাইট্রোজেনও করতে পারে, অথবা এই লিগ্যান্ডের ক্ষেত্রে সালফারও করতে পারে। যেই করুক না কেন, অ্যাট এ টাইম একবার একজনই করবে। যদি নাইট্রোজেন ডোনেট করে দেয় তাহলে সালফার ডোনেট করবে না, যদি সালফার ডোনেট করে তাহলে নাইট্রোজেন ডোনেট করবে না। এখানে কোনো স্টেপ ওয়াইজ এরকম নেই যে ফার্স্ট স্টেপে নাইট্রোজেন ডোনেট করবে, পরের স্টেপে সালফার করবে, এরকম কিছু ব্যাপার নয়। অ্যাম্বিডেন্টেন্ট লিগ্যান্ড শুধুমাত্র একটাই ডোনেট করবে, কখনো দুটো ডোনার অ্যাটমস অ্যাট এ টাইম ডোনেট করবে না। আমি আবারও বলছি, বাইডেন্টেড সবসময়ের জন্যই একটা স্টেপে বা মানে একটা স্টেপ হোক, দুটো স্টেপ হোক, যাই হোক, বাইডেন্টের সবসময়ের জন্যই অ্যাট এ টাইম দুটো অ্যাটমসই ডোনেট করবে বা দুটো ডোনার অ্যাটমস থাকবে। অ্যাম্বিডেন্টের ক্ষেত্রে দুটো ডোনার অ্যাটমস আছে, কিন্তু অ্যাট এ টাইম দুটো ডোনার অ্যাটম কখনোই ডোনেট করবে না, শুধুমাত্র অ্যাট এ টাইম একটাই ডোনেট করবে। হ্যাঁ, হতে পারে বন্ডটা ভেঙে গেল, এই মেটালের সাথে এই বন্ডটা প্রথমে ভেঙে গেল, পরের স্টেপে এসে আবার সালফার বন্ড করলো, সেটা আলাদা ব্যাপার। স্যার আপনার কিন্তু কথা কেটে আসছে আবার। স্যার আরেকবার বলুন। বলছি না, বললাম না। বাইডেন্টেটের ক্ষেত্রে সবসময়ের জন্যই দুটো ডোনার অ্যাটম আছে, অ্যাম্বিডেন্টেটের ক্ষেত্রেও দুটো ডোনার অ্যাটম আছে। বাইডেন্টেটে দুটো ডোনার অ্যাটম সবসময়ের জন্যই অ্যাট এ টাইম ডোনেট করবে, অ্যাম্বিডেন্টেটে দুটো ডোনার অ্যাটম কখনোই অ্যাট এ টাইম ডোনেট করবে না। অ্যাট এ টাইম শুধুমাত্র একটা ডোনার অ্যাটমই ডোনেট করতে পারে, মানে ওর কাছে সুযোগ আছে কোন ডোনার অ্যাটমটাকে আমি ব্যবহার করব। তার মানে এটা ভেবো না যে একটা স্টেপে একটা ডোনেট করবে, আর একটা স্টেপে আরেকটা ডোনেট করবে, তা নয়। ও টোটালি একটাই ডোনেট করবে, সেটা আইদার অর। যেরকম আমি এক্সাম্পলটাতে গেছি যে এনসিএস অথবা এসসিএন, আইদার সে নাইট্রোজেনের থ্রুতে ডোনেট করবে অথবা সে সালফারের থ্রুতে ডোনেট করবে। এবারে আমরা দেখবো যে কোন ক্ষেত্রে নাইট্রোজেনের থ্রুতে ডোনেট করছে, কোন ক্ষেত্রে সালফারের থ্রুতে ডোনেট করছে। কিন্তু অ্যাট এ টাইম যাই হোক না কেন, সে নাইট্রোজেন অ্যান্ড সালফার দুটো দিয়ে ডোনেট কখনোই করবে না। ক্লিয়ার হয়েছে জিনিসটা? স্যার আমরা যদি এসসিএন মাইনাসটাকে ধরি, ও যেটা বলছিল, দেখো এইটা হচ্ছে এসসিএন মাইনাসের টোটাল স্ট্রাকচার। এটাকে যদি আমি ইকুইলিব্রিয়ামে এনে দিই, অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা এরকম আসে, এস ডবল বন্ড সি ডবল বন্ড এন মাইনাস। তাহলে এর ক্ষেত্রে এ নাইট্রোজেন দিয়ে ডোনেট করবে। তাহলে এখন যদি আমি কাউকে অ্যাটাক করেও, তাহলে এটা হচ্ছে অ্যাটাক করছে। আর এখান থেকে যদি মানে এই স্ট্রাকচারটা থ্রুতে অ্যাটাক করে, প্রথম স্ট্রাকচারটা থ্রুতে, তাহলে এ অ্যাটাক করছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইবারে তোমরা একটা হেডিং করবে, এইটুকু অংশ যদি বুঝতে পেরে যাও। এবারে একটা আমরা হেডিং করবো, সেটা হচ্ছে সিম্বায়োটিক এফেক্ট। সিম্বায়োটিক এফেক্ট আমরা অলরেডি আগে পড়েছি। অ্যান্ড লিঙ্কেজ আইসোমার্স। সিম্বায়োটিক এফেক্ট অ্যান্ড লিঙ্কেজ আইসোমার্স। আমি দুটো জাস্ট এক্সাম্পল দেবো, দুটো এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাবো। এটা লিখে নেবে এক্সাম্পলটা। হয়েছে? শুরু করার আগে বলি, যদি কেউ চাও যে মেটালের অক্সিডেশন স্টেট বার করবে, তাহলে মেটালের অক্সিডেশন স্টেট বার করার দেখো নিয়মটা একদম সোজা, আমি একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, মনে করো আমি কোবাল্টের ক্ষেত্রে বার করছি অক্সিডেশন স্টেট। তাহলে কোবাল্টের ক্ষেত্রে আমি কি করব, কোবাল্টের ক্ষেত্রে আমি ধরে নিলাম, ধরো এটা হচ্ছে এক্স অক্সিডেশন স্টেট। তাহলে কোবাল্টের আমি ধরলাম এক্স। সায়ানাইডের কি হয় অক্সিডেশন স্টেট, -1 করে, তাহলে -1 হ্যাঁ, তাহলে কি হবে, এটা -1 × 5, এটা এলো। আর এনসি কি হবে, একই জিনিস,
-1 হবে। অল ওভার অক্সিডেশন চার্জটা কত? অল ওভার চার্জ হচ্ছে আমার -3, তাহলে এখান থেকে আমি এক্স পাবো, প্লাস সেটা হবে হচ্ছে স্যার। +3। তাহলে এরকম ভাবে আমি মেটালের অক্সিডেশন স্টেট বার করতে পারি। কেউ যদি চাও মেটালের অক্সিডেশন স্টেট এরকম ভাবে বার করবে। আচ্ছা, এবারে আমরা যাই আমাদের মানে আসল যে বক্তব্যটা সেই দিকে। সেটা হচ্ছে আমরা এক্ষেত্রে যেটা বলছি যে এক্ষেত্রে অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়ামটা কোন দিকে যাবে আমাকে বলতে দেয়। দেখো আগে যে হার সবগুলো ছিল সেগুলো তো একটু অন্যরকম ছিল, সেটা তো একটা ইকুয়েশন ছিল, সরি একটা রিয়াকশন ছিল, সেখান থেকে আমরা করছি। এটা দেখো একটা জাস্ট ইকুইলিব্রিয়াম। আর এই ইকুইলিব্রিয়ামে দেখো চেঞ্জ হয়েছে শুধুমাত্র একটাই এরকম লিগ্যান্ড, একটা লিগ্যান্ড চেঞ্জ হয়েছে যেটা কিনা অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। তাছাড়া আর কোনো চেঞ্জ নেই। এইখানে শুধুমাত্র আমার অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডটা চেঞ্জ হচ্ছে। তাছাড়া দেখো পুরো স্ট্রাকচারে আর কোনো চেঞ্জ নেই, কারণ আমার চার্জও চেঞ্জ হবে না, সবকিছুই এক আছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি ওইরকম ভাবে হার্ড সফট তো আলাদাভাবে ভাবতে আমরা পারছি না। এই ধরনের যে কোশ্চেন গুলো আসবে এগুলোকে বলা হয় সিম্বায়োটিক এফেক্ট এন্ড লিঙ্কেজ আইসোমার্স। কেন লিঙ্কেজ বলা হচ্ছে? কারণ দেখো লিঙ্কিংটা ডিফারেন্ট, শুধু লিঙ্কিংটা ডিফারেন্ট আছে, বাকিটা সেম। এসসিএন মাইনাস আছে, ওটা এনসিএস। তাহলে একটা সালফারের সাথে লিঙ্ক আছে, একটা নাইট্রোজেনের সাথে। পরের এক্সাম্পলে একটা এনসি আর সিএন, ওই একই কম্পাউন্ড আছে, একটা নাইট্রোজেনের সাথে লিঙ্ক অথবা কার্বনের সাথে লিঙ্ক, শুধু লিঙ্কেজটা ডিফারেন্ট হচ্ছে বলে আমরা বলছি এটাকে লিঙ্কেজ আইসোমার্স। এইখানে অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়ামটা কোন দিকে শিফট করবে সেইটা আমাকে দেখতে হবে। তাহলে এখানে আমি হার্ড সফট সফট আর ওরকম তো রিয়াকশন অনুযায়ী তো পাচ্ছি না, কারণ এখানে ওই রকম রিয়াকশন তো নেই, জাস্ট একটা ইকুইলিব্রিয়াম দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে দেখো স্টেপগুলোকে আমরা কিভাবে ফলো করবো, যদিও মেথডটা অথবা আমার রুলস যেগুলো আমরা শিখেছি প্রায় একই রকম। মেথডটা দেখো, আমি বলছি মেথডটা আমরা কিভাবে ফলো করব। শুধুমাত্র মাথায় এটাই রাখবে যে সেম লিগ্যান্ডস প্রেফার, সরি লাইক লিগ্যান্ডস প্রেফার লাইক লিগ্যান্ডস, এইটা মনে রাখবে। এই কথাটা আমি জাস্ট বলে রাখছি, এটা একটু মনে রাখবে। লাইক লিগ্যান্ডস প্রেফার লাইক লিগ্যান্ডস, এটাও যেরকম সব জায়গায় আমি থাম্ব রুল দিয়েছি, এটাতেও একটা থাম্ব রুল দিয়ে রাখলাম। এই থাম্ব রুল অনুযায়ী যদি করো তাহলে সব অ্যান্সার গুলো পেয়ে যাবে। এটার মানে কি? মানে কি বলছি, যে যে ধরনের লিগ্যান্ড তার মানে কম্পাউন্ডে আছে, সেই ধরনের লিগ্যান্ডই হচ্ছে আবার কম্পাউন্ডটা প্রেফার করবে, অন্য লিগ্যান্ডকে প্রেফার করবে না। এবার কোশ্চেনটার অ্যান্সারটা কিভাবে আসবে সেটা আমরা দেখি। এই ধরনের যখন কোশ্চেন আসবে প্রথম আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে বাকি স্ট্রাকচারটার উপরে নয়, শুধুমাত্র অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডটার উপরে, শুধুমাত্র অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডটার উপরে আমরা লক্ষ্য করব। এবার অ্যাম্বিডেন্টের যে লিগ্যান্ডটা এটা কি? এটা তো নেগেটিভ, এটা তো আর কোনো ক্যাটায়ন নয়, এটা তো জাস্ট অ্যানায়ন। তাহলে এই অ্যানায়নটার মধ্যে নিঃসন্দেহে দুটো সেন্টার থাকবে, যেহেতু এটা অ্যাম্বিডেন্টেড। যেরকম এসসিএন এর ক্ষেত্রে কি কি সেন্টার আছে তোমরা বলো? সালফার আছে আর নাইট্রোজেন আছে, তাই না? এবার সালফার আর নাইট্রোজেনের মধ্যে কে হার্ড কে সফট? সালফার আর নাইট্রোজেনের মধ্যে কে হার্ড কে সফট? নাইট্রোজেন তো হার্ড হবে। তাহলে নাইট্রোজেন হার্ড হবে, সালফার সফট হবে, কারণ সালফার তো সাইজে বড় হচ্ছে। তাহলে এবার তোমরা ভাবো এসসিএন হার্ড হবে নাকি এনসিএস হার্ড হবে? এনসিএস হার্ড হবে। এনসিএস হার্ড হবে। দেখো এই অবধি আশা করি সবার ক্লিয়ার। তাহলে আমাদের স্টেপ 1 ভাববো কোনটাকে নিয়ে? প্রথম ভাববো আমরা অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডকে নিয়ে। অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডে কারা কারা ডোনেট করছে সেটা আমার দেখতে হবে। সালফার ডোনেট করছে আর নাইট্রোজেন ডোনেট করছে। তাহলে সালফার আর নাইট্রোজেনের মধ্যে কি হার্ড? নাইট্রোজেন হার্ড। তাই যদি হয়ে থাকে তাহলে আমার এনসিএস হার্ড হবে, আর এসসিএন কি হবে? তাহলে আমার সফট হবে। ব্যাস হয়ে গেল। এবার দেখো বাকি অংশটা, বাকি অংশটাতে কোবাল্টের সাথে কি জুড়ে আছে? NH3। NH3 জুড়ে আছে। তাহলে ডোনেটিং অ্যাটমটা কোনটা? ডোনেটিং অ্যাটম কে এখানে? NH3 এর মধ্যে ডোনেটিং অ্যাটম কে? নাইট্রোজেন তো। নাইট্রোজেন। তাহলে অল ওভার এই CONH3 এটাকে তাহলে আমি কি ধরবো? হার্ড ধরবো না সফট ধরবো? এটা হার্ড হার্ড। এটাকে হার্ড ধরবো। কেন হার্ড ধরবো? কারণ আমার কাছে কম্প্যারিজনটা হচ্ছে সালফার ভার্সেস নাইট্রোজেন। এবার দেখো নাইট্রোজেন তো সালফারের রেসপেক্টে আমার অলরেডি হার্ড চলে এসছে, তাহলে যখন আমি CONH3 ধরছি আমার আর দেখার দরকার নেই। কেন? কারণ এখানে আমার নাইট্রোজেন ডোনেট করছে, আর আমরা নাইট্রোজেন সালফারের রেসপেক্টে যেহেতু হার্ড হয়েছে তাহলে CONH3 আমার হার্ড আসবে। তাহলে এই কম্বিনেশনটা আসবে আমার হার্ড সফট, এই কম্বিনেশনটা আমার আসবে হার্ড হার্ড। দেখো ক্লিয়ার হয়েছে? ফরওয়ার্ড ডাইরেকশনে। স্যার তাহলে আরেকবার বললে এখানে ভালো আসবে, হয়। আমি বলবো, আমি আবার বলবো এটা। তাহলে এখানে এটা যাবে ফরওয়ার্ড ডিরেকশনে। আমি আবার শুরু থেকে বলছি,
এই ধরনের প্রশ্ন যখন পড়বে, স্টেপ 1 আমরা শুধুমাত্র দেখব, প্রথম দিকটা দেখব, সেটা হচ্ছে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডটাকে, অন্যটাকে আমরা দেখবো না, বাকি অংশটাকে আমি বাদ রাখবো। তাহলে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডটার মধ্যে এক্ষেত্রে আমরা কি দেখছি, সালফার আর নাইট্রোজেন আছে, এই দুটো হচ্ছে আমার ডোনার। তাহলে আমি সালফার আর নাইট্রোজেনের মধ্যে যদি কম্পেয়ার করি, আমরা জানতে পারবো যে আমার নাইট্রোজেন হার্ড, সালফার সফট। তাহলে নাইট্রোজেন হার্ড আর সালফার যদি সফট হয়, তাহলে এসসিএন এখানে সালফার ডোনেট করছে, তাহলে এটা সফট হবে। এনসিএস এখানে নাইট্রোজেন ডোনেট করছে, তাহলে এটা আমার হার্ড হবে। এইটুকু আমার ক্লিয়ার হলো। এবার আমার বাকি অংশটায় আসি। বাকি অংশটা কি আছে, CONH3 5। তাহলে কোবাল্টের সাথে যে ইন্টারাকশনটা হচ্ছে, সেটা কার ইন্টারাকশন হচ্ছে, নাইট্রোজেনের ইন্টারাকশন হচ্ছে। আর আমি এসসিএন অথবা এনসিএস যাই হোক, এক্ষেত্রে তো আমি দেখেছি যে নাইট্রোজেন হচ্ছে হার্ড, সালফার হচ্ছে সফট। তাহলে সিওর সাথে যখন NH3 জুড়ে আছে, তাহলে আমি অল ওভার কম্পাউন্ডটাকে কি বলবো, হার্ড বলবো। CONH3 এই অল ওভার মইটিটাকে কি বলবো, আমি হার্ড ইন নেচার বলবো। যদি সিওর সাথে আমার সালফার জুড়ে থাকতো, তাহলে আমি অল ওভার মইটিটাকে কি বলতাম, সফট বলতাম। যেহেতু এখানে সিওর সাথে আমার নাইট্রোজেন জুড়ে আছে, তাই অল ওভার মইটিটাকে আমি কি বলছি, হার্ড বলছি। তাহলে এখানে কম্বিনেশনটা, বাঁদিকের কম্বিনেশনটা হচ্ছে আমার হার্ড সফট, আর ডান দিকে তাহলে কম্বিনেশনটা আমার কি হচ্ছে, হার্ড হার্ড। তাহলে অল ওভার ইকুইলিব্রিয়ামটা আমার কি হবে, রাইট হ্যান্ড সাইডে ড্রাইভ করছে। এটা হচ্ছে আমার প্রশ্নের উত্তরের জন্য, কারণ আমার প্রশ্নের উত্তরে হার্ড সফট আর হার্ড হার্ড লিখতেই হবে। এবার একটা আমি ছোট্ট ট্রিক্স বলি। ট্রিক্সটা কি, যে তুমি ধরবে কিভাবে, এটা হচ্ছে জাস্ট ট্রিক্স বলছি। দেখো আমি ধরবো কিভাবে, ওই জন্য আমি লিখে দিচ্ছি, দেখো লাইক লিগ্যান্ডস প্রেফার লাইক লিগ্যান্ডস। লাইক লিগ্যান্ডস প্রেফার লাইক লিগ্যান্ডস মানে কি, কম্পাউন্ডে যে লিগ্যান্ডগুলো আছে, সেই সেই ধরনের লিগ্যান্ডই হচ্ছে কম্পাউন্ড আবার প্রেফার করবে। দেখো বাঁদিকের স্ট্রাকচারটা দেখো, এবার আমি অ্যাম্বিডেন্টটাকে ছেড়ে দিচ্ছি, এটা হচ্ছে ট্রিক্স, ট্রিক্স বলছি। আমি অ্যাম্বিডেন্টকে আর ধরছি না, আমি বাঁদিকের স্ট্রাকচারটা শুধু ধরছি। তাহলে বাঁদিকের স্ট্রাকচারে আমার কি হচ্ছে, CONH3 কোবাল্টের সাথে কে লিঙ্ক হয়ে আছে, কোবাল্টের সাথে কে লিঙ্ক হয়ে আছে, নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন। কোবাল্টের সাথে যদি নাইট্রোজেন লিঙ্ক হয়ে থাকে, তাহলে এক্সট্রা যদি কোনো একটা আমি লিগ্যান্ড যোগ করি, তাহলে কোবাল্ট কার সাথে লিঙ্ক হতে চাইবে, নাইট্রোজেনের সাথে। নাইট্রোজেনের সাথেই। এই জন্যই লাইনটা লেখা, লাইক লিগ্যান্ডস প্রেফার লাইক লিগ্যান্ডস। কোবাল্ট দেখো প্রথমে যদি নাইট্রোজেনের সাথে লিঙ্ক হয়ে থাকে, তাহলে কোবাল্ট ফার্দার যদি কোনো একটা লিগ্যান্ডের সাথে লিঙ্ক হতে চায়, তাহলে সে নাইট্রোজেনের সাথেই লিঙ্ক হতে চাইবে। আর এই মত অনুযায়ীও দেখো অ্যাকচুয়ালি এটা ডান দিকেই প্রেফার করছে। আমি প্রথমটা কেন বললাম, কারণ আমি হার্ড 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 সফট এগুলো তোমায় বার করতে হবে। সেকেন্ড যে ট্রিক্সটা বললাম, এটার মাধ্যমেও আমরা করতে পারবো। এবার আমি ট্রিক্সটার মাধ্যমে করছি, দেখো। তাহলে আমি কি বললাম, লাইক লিগ্যান্ডস প্রেফার লাইক লিগ্যান্ডস। তাহলে লাইক লিগ্যান্ডস প্রেফার লাইক লিগ্যান্ডস অনুযায়ী এই ডান দিকে যে প্রেফার করবে, এটুকু তো আমি বুঝতে পেরে গেছি, কারণ ক্লিয়ার হয়ে গেছে এটা আমার কাছে। এবার হার্ড আর হার্ড সফট সফট এটা আমায় দেখতে হবে। এবার হার্ড আর সফট সফট দেখার জন্য আমি কি করলাম, এইবারে আমি অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডকে ধরলাম। এবার অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডকে আমি যদি ধরি, দেখবো সালফার আর নাইট্রোজেন এই দুটো হচ্ছে আমার দুটো ডোনার সাইড। তার মধ্যে হার্ড কে, নাইট্রোজেন হার্ড, তাহলে আমি এটাকে হার্ড লিখলাম। এবার হার্ডের সাথে দেখো যেটুকু আসবে, সেটা আমার হার্ডই আসবে, তবেই কিন্তু এটা স্টেবল কন্ডিশন হবে। কারণ হার্ডের সাথে যদি এটা সফট আসতো, স্টেবল হতো না। তাই হার্ডের সাথে এটা হার্ড, এটা হচ্ছে আমি ট্রিক্স বলছি জাস্ট। আমি এটা মুছে দিই একবার, তাহলে তোমরা আরেকবার বুঝতে পারবে। আমি এটা ট্রিক্সে বলছি, তুমি নর্মাল ভাবেও করতে পারো, আর অ্যাজ পার ট্রিক্সও করতে পারো। আমি ট্রিক্স মেথডটাকে আপাতত অ্যাপ্লাই করছি। দেখো নর্মাল ভাবে তোমায় দেখিয়েছি, আমি এটাকে হার্ড ধরলাম, এটা তো হার্ড আসছে বুঝতেই পারছো, আর এখানে এটা সফট আসছে, এটা বুঝতে পারছো। দেখো আর কারোর কোনো অসুবিধা নেই, এইটুকু বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। আর রিয়াকশনটা যে অ্যাজ পার ট্রিক্স রাইট হ্যান্ড সাইডে শিফট করবে, এটাও বুঝতে পেরে গেছো, কারণ লাইক লিগ্যান্ডস প্রেফার লাইক লিগ্যান্ডস। এবার বলো, রাইট হ্যান্ড সাইডে প্রেফার যদি হয়, এটা আমি জেনে গেছি, তাহলে আমার এই বাঁদিকের অংশটা কি হবে, হার্ড না সফট, আর এই বাঁদিকের অংশটা কি হবে, আমি অলরেডি কিন্তু জেনে গেছি যে রাইট হ্যান্ড সাইডে ওরা ড্রাইভ করছে। তাহলে এই বাঁদিকের অংশ, এই CONH2 অংশটা কি হবে, হার্ড হবে। কারণ আমি যদি এটাকে সফট করতাম, যদি আমি এটাকে সফট করি, তাহলে দেখো এটা কখনোই ডান দিকে যাবে না, এটা অ্যাকচুয়ালি বাঁ দিকে যাচ্ছে। তাই হচ্ছে না, কারণ সফট সফট থাকা মানেই তো হার্ড হার্ড থাকা, আমরা বলেছি। তাহলে এটা বাঁ দিকে চলে যাচ্ছে, তাহলে আমার অবশ্যই এটা হার্ড হতে হবে, এটা সফট হবে না। এটা হচ্ছে আমি ট্রিক্স মেথড অ্যাপ্লাই করছি, আমি কিন্তু কোনো রুল করিনি, জাস্ট আমি ট্রিক্স মেথডে আমি পেয়ে যাব এটা। ক্লিয়ার হয়েছে? দেখো সবাই বুঝতে পেরেছো কিনা দেখো। সেকেন্ড মেথডটা বলছি, রাহুল, দীপা আর সৌমিলি, তোমরা তিনজন
প্রথম মেথডে অনুযায়ী করো, দ্বিতীয়টা বলছি, এই দ্বিতীয় কোশ্চেনটার ক্ষেত্রে প্রথম মেথড অনুযায়ী তোমরা বার করবে, আর বাকি তিনজন মানে হচ্ছে তোমার পল্লব, মুস্তাকিম আর কে আছে স্বদেশ, তোমরা তিনজন সেকেন্ড মেথডটা অনুযায়ী অ্যাপ্লাই করো। স্যার এরকম করে, ফরওয়ার্ডে যাবে তো? হ্যাঁ করে তোমরা বলবে এটা। আমি স্যার ফার্স্ট মেথডে করবো স্যার, সেকেন্ড মেথড, লাস্টটা সেকেন্ড মেথডটা স্যার যারা করা অ্যাপ্লাই, হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, আমি বলছি সেকেন্ড মেথডটা যাদের বললাম অ্যাপ্লাই করতে তারা আগে বলো, আমি ট্রিক্সটা আগে বলতে মানে বলো, তারপরে আমি নর্মালটা তো এমনিই পারা যাবে, অসুবিধা নেই। সেকেন্ড মেথডটা যারা অ্যাপ্লাই করেছো তাদের মধ্যে কেউ একজন বলো। বলছি সেকেন্ড মেথডটা দিয়ে একবার কেউ বলো, সেকেন্ড মেথডটাও কাজে লাগবে, এরকম ভেবো না যে ফার্স্ট মেথডটাও ঠিক আছে সেকেন্ড মেথডটাও কাজে লাগবে। দেখো সেকেন্ড মেথডটা আমি এখানে এখানে আমি অ্যাপ্লাই করে তোমাদের বলছি, দেখো সিএ সেকেন্ড মেথডটা অনুযায়ী বলছি আমি, হ্যাঁ। লাইক লিগ্যান্ডস প্রেফার লাইক লিগ্যান্ডস, তাহলে কোন দিকে যাবে? ফরওয়ার্ডে। ফরওয়ার্ডে, দেখেই বোঝা যাচ্ছে, তাহলে আমি ডিরেকশন প্রথমেই পেয়ে গেলাম, দেখো ডিরেকশন পেয়ে গেছি আমি। এবার বলো সিএন আর এখানে এনসি, তাহলে এখানে কম্প্যারিজন কার কার সাথে হচ্ছে, কোন দুটো অ্যাটমের মধ্যে কম্প্যারিজন? কার্বন কার্বন আর নাইট্রোজেন। আর কে হার্ড কে সফট? এন হার্ড স্যার কার্বন হার্ড। কেন কার্বন হার্ড হলো? তোমার মতে কার্বন হার্ড কেন হলো বলো? স্যার কেটে কেটে নাইট্রোজেন যাচ্ছে। ছেড়ে হ্যাঁ ও যে বললো, আমি বলছি যে ও যে বললো কার্বনটা হার্ড, কার্বনটা হার্ড কেন হলো, কোন রেসপেক্টে কার্বন হার্ড? নাইট্রোজেন ছেড়ে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। কার্বনে ইলেকট্রননেগেটিভিটি নাইট্রোজেনের থেকে বেশি? পর্যায় সারণীতে বাঁ দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে না কমে? সরি মানে অ্যালং দ্য পিরিয়ড বাঁ দিক থেকে ডান দিকে স্যার গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি অনেকাংশে বেশি। তাহলে এখানে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে আমি কম্পেয়ার করলাম, তাহলে হার্ড কে হলো? নাইট্রোজেন হার্ড তো। হ্যাঁ স্যার, এবার বলো তাহলে এনসি আর সিএন, তাহলে কে হার্ড হলো? এনসিটা তাহলে এনসি আমি হার্ড করলাম, ব্র্যাকেট না দিলে হবে, এখানে আমি সফট করলাম, সিএনটাকে আমি সফট করলাম। এবার আমি কি জেনে গেছি, এটা তো ডান দিকে যাচ্ছেই, তো যদি এটা ডান দিকে যায় তাহলে এবার বলো সিও সিএন হোল 5 এটা হার্ড হবে না সফট হবে? আমি তো জেনে গেছি সফটই হবে। এটা সফট হবে, কারণ আমার যদি ডান দিকে যেতে হয় তাহলে আইদার সেটাকে এইটাকে আমার কি হবে, হার্ড হার্ড হতে হবে অথবা সফট সফট হতে হবে। আমি তো এটাকে আমি সব পেয়েই গেছি সিএনটাকে, তাহলে আমার যেটা পড়ে থাকবে এটা তো হার্ড হতেই পারে না, এটা সফট হবে। তাহলে এই অংশটা কি হবে, সরি এই অংশটা কি হবে, সফট হার্ড হবে। দেখো ক্লিয়ার হয়েছে সবার? স্যার না স্যার, স্যার বলছি সেকেন্ড স্যার মেথডের একটু ডাইরেকশন কি হবে, মানে বুঝতে পারলাম না একটা। সেকেন্ড মেথডে ডাইরেকশনটা বুঝতে পারলে না? না স্যার, সেকেন্ড মেথডে তো ডাইরেকশনটাই আমরা প্রথমবার করলাম, ডাইরেকশনটা প্রথম স্টেপই তো ডাইরেকশন হলো সেকেন্ড মেথড অনুযায়ী। স্যার আবার একটু বলুন স্যার, আমার এখানে কেটে কেটে যাচ্ছে। ঠিক আছে বলছি, এই থাম রুলটা কি লেখা আছে? মানে স্যার লিগ্যান্ডসটা ডাইরেকশনটা ফরওয়ার্ড হবে বুঝতে পেরেছি, তারপর থেকে না বলুন। ও ডাইরেকশনটাই অসুবিধা আছে, কার স্বদেশের অসুবিধা আছে মনে হয়, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এই থাম রুলটা কি লেখা আছে? লাইকস লিগেন্ড প্রেফার টু লাইকস লিগেন্ড। লাইক লিগ্যান্ডস প্রেফার লাইক লিগ্যান্ডস মানে কি? কোনো কম্পাউন্ডে মেটালটা যে লিগ্যান্ডস এর সাথে অ্যাটাচ আছে ও চাইবে সেই ধরনের লিগ্যান্ডসই ওর সাথে অ্যাটাচ থাক, তাই তো? হ্যাঁ তাহলে এবারে বলো ডিরেকশনটা কি হবে? এখান থেকেই তো ডিরেকশন পাওয়া যাচ্ছে। কোবাল্টের সাথে কি কি লিগ্যান্ড অ্যাটাচ আছে সেটা আগে বলো তো। সিএন আছে স্যার। কোবাল্টের সাথে দুটো স্ট্রাকচারই কমন কি লিগ্যান্ড আছে, কমন লিগ্যান্ড গুলো? স্যার সিএন 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 আছে, সিএন এর ডোনার কে? সিএন এর ডোনার এন। সিএন এর ডোনার কি করে এন হবে? সিএন এর স্যার ডোনার ইজ কার্বন কার্বন, এনসি তে কার্বন ডোনার স্যার, এন, কার্বন কার্বন সিএন এর স্যার, ডোনার কার্বন। কার্বন। এবার বলো হ্যাঁ স্যার, তাহলে কোবাল্টের সাথে যদি কোনো একটা এক্সট্রা অ্যাডিশন মানে কোনো একটা এক্সট্রা লিগ্যান্ডকে আমরা অ্যাড করি, তাহলে কোবাল্টের সাথে সেই এক্সট্রা অ্যাডেড লিগ্যান্ডটার যে ডোনার অ্যাটমটা হবে সেইটা কি হওয়া উচিত? কার্বন। সেটা আবার কার্বনই হওয়া উচিত। এটাই তো সেম লাইক লিগ্যান্ডস প্রেফার লাইক লিগ্যান্ডস।
যদি কোবাল্টের সাথে 5খানা কার্বন ডোনার লিগ্যান্ড যোগ হয়ে থাকে, তাহলে 6 নম্বর কোনো যদি আমি এক্সট্রা লিগ্যান্ড অ্যাড করি, কোবাল্ট সবসময়ের জন্যেই চাইবে সেই লিগ্যান্ডটা কার্বন ডোনারই হোক। এটাই তো সেম হ্যাঁ লাইক লিগ্যান্ডস প্রেফার লাইক লিগ্যান্ডস। তাহলে এখান হ্যাঁ থেকেই তো স্যার, আমি পেয়ে গেলাম যে এই রিয়াকশনটা ফরওয়ার্ডে যাচ্ছে, হয়েই গেল। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। মেথড 1 নম্বর মেথড অনুযায়ী ডিরেকশনটা কোন দিকে যাবে সেটা আমি লাস্ট স্টেপে পাচ্ছি, আর 2 নম্বর মেথড মানে ট্রিক্স অনুযায়ী আমরা ফার্স্ট স্টেপে পেয়ে যাব কোন দিকে যাবে। এবার আমরা ব্যাক ক্যালকুলেশন করছি এটাকে। ব্যাক ক্যালকুলেশন করা মানে কি, এবার দেখছি কার্বন নাইট্রোজেন আর মানে এনসি আর সিএন এই দুটোর মধ্যে পার্থক্য। তাহলে কোন অ্যাটমের মধ্যে পার্থক্য? কার্বন আর নাইট্রোজেনের মধ্যে। তাহলে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে কে হার্ড কে সফট? অবশ্যই নাইট্রোজেন হার্ড, কারণ নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি কার্বনের থেকে এবং সাইজও ছোট। তাহলে নাইট্রোজেন যদি হার্ড হয় তাহলে এনসি আর সিএন এর মধ্যে হার্ড কে হবে? এনসি হার্ড হবে। আচ্ছা এনসি হার্ড হলো, আর সিএন তাহলে কি হবে? সফট ইন নেচার হবে। এবার আমরা বললাম আমরা তো অলরেডি এটা জেনে গেছি ডান দিকে যাবে। যখন আমরা অলরেডি জেনে গেছি এটা ডান দিকে যাবে, তাহলে সিও সিএন হোল 5 এটা কি হওয়া উচিত? এটা হার্ড হওয়া উচিত না সফট হওয়া উচিত? সফট হবে। স্যার এটা আমার একটু বলুন স্যার, এই সিএন আর এনসিটা একটু বলুন। দাঁড়াও ধরো। আসলে এখানে বৃষ্টি হচ্ছে তো এইবারে নেটটা অসুবিধা হবে। বলছি সিএন আর এনসির মধ্যে আমরা তো কার্বন আর নাইট্রোজেনের মধ্যে কম্পেয়ার করছি। নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে অনেক বেশি, তাহলে নাইট্রোজেনটা হচ্ছে আমার হার্ড সেন্টার দেন কার্বন। নাইট্রোজেন যদি হার্ডার দেন কার্বন হয়, তাহলে এই যে লিগ্যান্ড এনসি আর সিএন, তাহলে এর মধ্যে হার্ড কি হবে? অবশ্যই এনসি হার্ড হবে, কারণ এনসিতেই তো নাইট্রোজেন ডোনেট করছে আর সিএন এ কার্বন ডোনেট করছে, তাই সিএনটা আমার সফট ইন নেচার হলো। এবার দেখো আমি সিএনটাও সফট ইন নেচার আমি জেনে গেছি, এবং রিয়াকশনটাও এরকম ডান দিকে যাচ্ছে এটাও আমি জেনে গেছি। রিয়াকশনটা ডান দিকে যাচ্ছে এটা জেনে গেছি বলে আমি ব্যাক ক্যালকুলেশন করছি যে সিও সিএন হোল 5 কি হতে পারে। এটা কিন্তু ব্যাক ক্যালকুলেশন করছি জাস্ট ট্রিক্স মেথডে, কারণ এটা তো আমার ডান দিকে যাচ্ছে এটা আমি জেনেই গেছি, রিয়াকশনটা আমার রাইট হ্যান্ড সাইডে যাচ্ছে। তাহলে রিয়াকশনটা যদি রাইট হ্যান্ড সাইডে যেতে হয়, তাহলে এখানে কম্বিনেশনটার মধ্যে আমি ডান দিকেটা সফট পেয়েছি, তাহলে বাঁ দিকে এই টু কম্বিনেশন কি হবে? সফট হবে। এটা সফট হবে, কারণ এটা যদি হার্ড সফট হতো তাহলে তো সেটা আনস্টেবল হচ্ছে। তাহলে এটাকে সফট হতেই হবে তবেই তো স্টেবল হবে। আর এটা তাহলে আমার কি হবে? সফট হার্ড হবে, তাহলে আনস্টেবল হচ্ছে, অসুবিধা নেই, কারণ আমার রিয়াকশনটা ডান দিকে যাচ্ছে। দেখো এবারে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে আমি ফার্স্ট মেথড বলছি। এটা 1 নম্বর মেথড কমপ্লিট হয়ে গেল, আমি এবারে ফার্স্ট মেথডটা বলছি একবার। ফার্স্ট মেথড অনুযায়ী দেখো আমরা প্রথমে কি করব? তাহলে এদের মধ্যে কম্পেয়ার করব। তাহলে প্রথমে এদের মধ্যে যদি কম্পেয়ার করি আমি কি পাবো? এটাকে আমি হার্ড পাবো, এটাকে আমি সফট পাবো, এটা আমি আগেই বলে দিয়েছি। এবার আমার কি, এবার আমি দেখবো তাহলে কার্বন আমার সফট হলো, নাইট্রোজেন হলো হার্ড। আমার এখানে বাকি অংশটা কি আছে? সিও সিএন হোল 5। তাহলে এখানে ডোনেট কে করছে? কার্বন ডোনেট করছে, মানে সফট সেন্টারটা ডোনেট করছে। তাহলে এটাকে আমি কি বলবো? সফট বলবো। ক্লিয়ার হলো? আচ্ছা তাহলে এই পুরো ডিরেকশনটা কি হবে? রাইট হ্যান্ড সাইডে গেল। তাহলে এখানে আমি ডিরেকশন দেখো আমি লাস্টে পাচ্ছি, ডিরেকশনটা আমি লাস্টে পাবো, আর ওখানে কি হবে? ডিরেকশনটাই আমি প্রথম পেয়ে যাব। তোমাদের যে মেথডটা তোমাদের নিজেদের ভালো মনে হচ্ছে তোমরা সেই মেথডটাই অ্যাপ্লাই করো। আলটিমেটলি যাই হোক মানে ঠিক হওয়া নিয়ে কথা। আচ্ছা এখানে এবারে দুটো যেহেতু আমরা করেছি, দুটোরই ছোট ছোট করে একটু লিখে নেবো। এর নিচে একটুখানি লিখে নাও অল্প করে। লেখো ইফ অ্যাট এ মেটাল সেন্টার, এই হার্ড সফটটা কিন্তু দেখাতেই হবে, না হলে হবে না। এই রকম মানে এই কম্বিনেশনটা তোমাকে দেখাতেই হবে, সফট হার্ড আর এখানে সফট সফট সফট, এবং এই 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 রকম একটা এ দেখাবে। হ্যাঁ একটু অসুবিধা হবে কারণ বৃষ্টি হচ্ছে তো এইবারে। এই রকম একটু কিন্তু তোমাদের দেখাতেই হবে যে হার্ড হার্ড সফট সফট এই কম্বিনেশন এরকম দেখাতে হবে, এবং এই ডিরেকশন এইটা দেখাতেই হবে, না হলে নাম্বার পাবে না। আচ্ছা এবারে একটুখানি লিখে নাও।
বলছিলাম পরীক্ষা খাতায় একটু এইচ দিয়ে বুঝিয়ে দিতে হবে তো। হ্যাঁ, পরীক্ষার পরীক্ষা খাতায় খাতায় ওই এস আর এইচ স্যার আমরা ওই নিজেদের মতো করে লিখবো নাকি? পুরো দাঁড়াও, ডিটেলস একটা লিখতে একটা হবে না প্রশ্ন, শুধু আগে এইচ ওর আর এইচ? প্রশ্নটা কমপ্লিট হোক। পল্লব বলো। স্যার আমি অবস্থায় বলছি, হ্যাঁ বলো। বলছিলাম পরীক্ষা খাতায় সফট বলে পুরো লিখবো নাকি এস আর এইচ কেন ওরকম দিয়ে সব দেবো বলে নোটে? আমি কখন পুরো লেখালাম? আমি তো এতক্ষণ ধরে এইচ আর এসি লিখাচ্ছি, আমি তো বলেও দিলাম এইচ আর এসি না, লিখবে। পরীক্ষার খাতার ক্ষেত্রে জিজ্ঞেস, পরীক্ষার খাতাতেও পরীক্ষার তাই, খাতায় আমি এখানে লেখাচ্ছি মানে এই পরীক্ষার খাতাতে তুমি আলাদা লিখবে তার জন্য লেখাচ্ছি নাকি? আমি কোশ্চেন অ্যান্সার তোমায় করাচ্ছি মানে এমন ভাবেই কোশ্চেন অ্যান্সারটা করাচ্ছি যাতে ওটা পরীক্ষার খাতাতে ওরকমই লিখবে। এস এস মানেই সব সব, এইচ এস মানেই হার্ড সব, এখানে পুরো লেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যান্সারটা লিখবে, ছোট করে জাস্ট লিখে রাখবে, ইফ অ্যাট এ মেটাল সেন্টার, ইফ অ্যাট এ মেটাল সেন্টার 5 ammonia molecules coordinate, 5 ammonia molecules coordinate to nitrogen, coordinate to nitrogen donor sites, nitrogen donor sites, কমা, কমা দিয়ে লিখবে, স্যার আবার বলুন। if at a metal center 5 ammonia molecules coordinate to nitrogen donor sites, nitrogen donor sites, then the hardness or softness character, then the স্যার 5 অ্যামোনিয়া মলিক 5 অ্যামোনিয়া মলিকিউলস অনেকক্ষণ আগে হয়ে গেছে ওটা। এখানে কেটে কেটে যাচ্ছে। এই সবাইকার কি অসুবিধাটা হচ্ছে না ওর হচ্ছে একটু বলো তো? আমার হচ্ছে না স্যার, তাহলে তাহলে হচ্ছে রাহুল না তোমার স্যার। একটু প্রবলেম হচ্ছে নেটের। হ্যাঁ স্যার মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে তো খুব এখানে। হ্যাঁ, তোমার একটু প্রবলেম হচ্ছে, যদি খুব প্রবলেম হয় তাহলে একটুখানি শুনে নাও, যতটা লিখছো লেখো, তারপরে কারোর কাছ থেকে একটু নিয়ে নিও এটা, মানে জাস্ট এই লেখা অংশটা হ্যাঁ একটু স্যার নিয়ে নিও। আমার অনেকটা লেখা হয়নি স্যার, ঠিক আছে, ওটা কেটে কারোর কাছ কেটে থেকে যাচ্ছে। নিয়ে নিও, আমি আপাতত লিখিয়ে দিই একটু। আচ্ছা, টু নাইট্রোজেন ডোনার সাইটস, কমা দিয়ে, কমা দেবে, কমা দিয়ে লিখবে, দেন দ্য হার্ডনেস অর সফটনেস ক্যারেক্টার, then the hardness or softness character, then the hardness or softness character of the metal center, of the metal center is guided in such a way, is guided in such a way that it will prefer, that it will prefer to combine with a, to combine with the, লেখো, to combine with the sixth ligand, to combine with the sixth ligand to the nitrogen site, to the nitrogen site, ব্র্যাকেটে লিখে রাখো হার্ড সাইড, ব্র্যাকেটে হার্ড সেন্টার লেখো, ব্র্যাকেটে লিখে রাখো হার্ড সেন্টার, ব্র্যাকেট ক্লোজ, ফুল স্টপ, ব্র্যাকেটে লিখবে হার্ড সেন্টার, ব্র্যাকেট ক্লোজ, ফুল স্টপ। এটা এক ধরনের একটা অ্যান্সার লিখালাম, এটা প্রথমটার ক্ষেত্রে লিখিয়েছি আমি, এটা একটা টাইপের অ্যান্সার। এবার যদি কোশ্চেনের মানে স্ট্রাকচারটা ডিফারেন্ট হয়, তুমি একটুখানি এখানে অ্যান্সারটা একটু ডিফারেন্ট হবে। এটা হয়ে গেল। এবার সেকেন্ডটা বলছি আমি, এটা ফার্স্টের অ্যান্সার হয়ে গেল, এবার সেকেন্ডের অ্যান্সারটা বলছি। 5 CN মাইনাস গ্রুপস, সেকেন্ডের অ্যান্সারটা লিখবে আলাদাভাবে, 5 CN মাইনাস গ্রুপস binding through carbon end, binding through carbon end softens the
CO3+ সেন্টার, সফট টেন্স মানে SOFTENS, সফট থেকে সফট টেন্স আসছে। সফট টেন্স দ্য CO3+ সেন্টার and this is why it preferably binds with the 6th CN- groups. স্যার বাইন্ডসের পরে কি একটা স্যার? It preferably binds with the 6th CN- group, the 6th CN- group through the carbon end as the nitrogen end is hard. Through the carbon end as the nitrogen end is hard, full stop. So we can conclude that within bracket লিখে রাখবে like ligands prefer like ligands, within bracket লিখে রাখবে like ligands prefer like ligands, like ligands prefer like ligands. হয়েছে? হ্যাঁ স্যার। দিলাম। কোশ্চেনটা হচ্ছে HGO is soluble in HCl but HGS is not, এটা জাস্টিফাই করতে হবে। কোশ্চেনটা শুধু এইটুকুই থাকবে। আমি এখানে রিয়াকশনটা লিখে দিয়েছি, অ্যাকচুয়ালি রিয়াকশনটা কিন্তু লেখা থাকবে না, রিয়াকশনটা তোমাকে ভেবে লিখতে হবে, কারণ যেহেতু বলে দিচ্ছে HGO is soluble in HCl, তার মানে HGO এর সাথে HCl এর রিয়াকশন, সেখান থেকে কি ফরমেশন হতে পারে, HgCl2 + H2, এটা কিন্তু নিজেকে ভেবে করতে হবে, এটা কিন্তু তোমার রিয়াকশনটা লিখে দেবে না, স্টেটমেন্টটা বলে দিচ্ছে, অ্যাজ পার স্টেটমেন্ট তোমার রিয়াকশনটা দাঁড় করাতে হবে। আচ্ছা, এবারে এটা বলো দেখি, মানে শ্যাপ প্রিন্সিপালের মাধ্যমে এটা বলতে পারবে যে অ্যাকচুয়ালি কেন HGO HCl এ সলিউবল হচ্ছে আর HGS হচ্ছে না? হ্যাঁ অবশ্যই, তুমি তো এটা লিখবে HgCl2 + H2S, লেখো না, অসুবিধা কি আছে বলো। তো এটা হচ্ছে তো স্যার, দেখুন এই জিএস আবার করতে পারো, কি করে হবে বলো? দেখো HGO যখন আমরা করছি, এটা তো তোমরা ঠিক ধরছো, কম্পারিজনটা কার সাথে, অক্সিজেন আর ক্লোরিনের মধ্যে, এটা অ্যানায়ন, ক্যাটায়ন কি, মার্কারি আর হাইড্রোজেন। দেখো এইটুকু বুঝতে পেরেছো সবাই? তাহলে হার্ড কি হবে, হাইড্রোজেন হার্ড, মার্কারি সফট, অক্সিজেন আর ক্লোরিনের মধ্যে অক্সিজেন হার্ড, ক্লোরিন সফট, তাই তো? এইটুকু সবার ক্লিয়ার হয়েছে? এইটুকু কি সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, রিয়াকশনটা রাইট হ্যান্ড সাইডে যাচ্ছে, তাহলে রাইট হ্যান্ড সাইডে যাওয়া মানেই তো আমি বলতে পারলাম যে এটা সলিউবল হচ্ছে HCl এ। এবার পরেরটার ক্ষেত্রে আসি, পরেরটার ক্ষেত্রে একই, মানে ক্যাটায়নের কম্পারিজন তো একই, তাহলে এটা সফট হলো, এটা হার্ড হলো। অ্যানায়নের কম্পারিজন আলাদা হয়ে গেছে, সালফার আর ক্লোরিন, কে বেশি ইলেকট্রোনেগেটিভ, সালফার আর ক্লোরিনের মধ্যে? ক্লোরিন। তাহলে ক্লোরিন যদি বেশি ইলেকট্রোনেগেটিভ হয়, তাহলে কে হার্ড হবে? ক্লোরিন হবে। তাহলে তুমি এতক্ষণ ধরে তাহলে ক্লোরিনকে সফট বলছো কেন? তাহলে এটা যদি হার্ড হয়, তাহলে এখানে কি হবে, ডান দিকেরটা কি হবে, এটা সফট হার্ড হবে, এটা হার্ড সফট হবে। তাহলে এটা যেটা হলো, এখানে কি হলো, রিয়াকশনটা ব্যাকওয়ার্ডে যাচ্ছে, তাহলে ব্যাকওয়ার্ড যদি হয়, তাহলে কখনোই তাহলে HCl সলিউবল হবে না সে। ক্লিয়ার হয়েছে? দেখো ভুলে গেছিলাম স্যার, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সালফারের থেকে বেশি আর অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি ক্লোরিনের থেকে বেশি। এইটা বলো দেখি, লিথিয়াম আয়োডাইড হাইড্রোলাইজেস মোর দ্যান লিথিয়াম ফ্লোরাইড while HgF2 হাইড্রোলাইজেস মোর দ্যান HgI2, মানে মার্কিউরিক ফ্লোরাইড আর মার্কিউরিক আয়োডাইডের মধ্যে কম্পারিজন, এটাকে এক্সপ্লেন করো। মানে যে লিথিয়ামের আয়োডাইডের সল্টটা বেশি হাইড্রোলাইজ হয়, আর মার্কারির ফ্লোরাইড ফ্লুরিনের সল্টটা, ফ্লোরাইডের সল্টটা অ্যাকচুয়ালি বেশি পরিমাণে হাইড্রোলাইজ হচ্ছে, ডিফারেন্সটা কেন? এর ক্ষেত্রে কিন্তু মানে এই যে এই টোটাল এটা আছে, এটার ক্ষেত্রে কোনো রিয়াকশন আমি লিখতে পারবো না, যেহেতু জাস্ট শুধু হাইড্রোলাইজ বলেছে, আমি শুধুমাত্র হাইড্রোলাইজ যেহেতু বলেছে, এর স্টেবিলিটির ডিফারেন্সটা আমি দেখাবো, রিয়াকশন কিচ্ছু আমি লিখতে পারবো না আগেরটার মতো। আগেরটা যেহেতু বলেছে যে সলিউবল ইন HCl, তাই আমি রিয়াকশন লিখেছি। এর ক্ষেত্রে শুধু কম্প্যারিজন করব, তাহলে কম্প্যারিজনটা কি হবে,
তাহলে আমি অ্যান্সার লিখছি এখানে। কম্প্যারিজনটা দেখো কি হবে, লিথিয়াম আয়োডাইড ভার্সেস তাহলে আমার লিথিয়াম ফ্লুরাইড হবে। আর একটা কম্প্যারিজন তাহলে কি হবে, AgF2 ভার্সেস আমার হবে AgI2। এটা হচ্ছে আমার কম্প্যারিজন। এবার দেখো আমার কম্প্যারিজনটা এখানে কি আছে, লিথিয়াম আর দুদিকেই লিথিয়াম আছে, তাহলে লিথিয়ামকে হার্ড ধরবো না সফট হার্ড ধরবো, করবো। সেটা আমি কি মানে হ্যাঁ সেটা আমি ভাবার জন্য দেখছি আমার সাথে আর একটা কিন্তু আয়ন আছে, সেটা হচ্ছে মার্কারি। তাহলে মার্কারির রেসপেক্টে যদি আমি ভাবি তাহলে লিথিয়ামকে আমি হার্ডই ধরবো। এবার অ্যানায়ন দুটো কি আছে, আয়োডাইড আর ফ্লুরাইড, তাহলে ফ্লুরাইড আর আয়োডাইডের মধ্যে কে হার্ড আর কে সফট হবে? ক্লোরিন হচ্ছে হার্ড হবে আর আয়োডিন হচ্ছে Hard soft। হবে। ফ্লুরিন হচ্ছে হার্ড হবে, এটা হচ্ছে সফট হবে। এবারে তোমরা বলো তাহলে আনস্টেবল কে? এইচএস মানে হার্ড সফট, হার্ড লিথিয়াম সফট আয়োডাইড। আনস্টেবল সবাই জানে, আমি কম্পাউন্ডটা বলছি। তাহলে লিথিয়াম আয়োডাইড আনস্টেবল, lithium iodide. হ্যাঁ তাহলে হাইড্রোলাইজ বেশি পরিমাণে কে করবে? লিথিয়াম আয়োডাইড। লিথিয়াম আয়োডাইড। তাহলে এটা মিলে গেল আমার কোশ্চেন অনুযায়ী। এবার আমি পরেরটার দিকে যাই, তাহলে পরেরটার দিকে মার্কারি আর লিথিয়ামের মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে কে হার্ড কে সফট? Mercury short. মার্কারি সফট ইন নেচার। এবার ফ্লুওরাইড আর আয়োডাইডের মধ্যে আমরা তো অলরেডি জানি ফ্লুওরাইড হচ্ছে আমার হার্ড আর আয়োডাইড হচ্ছে আমার সফট। তাহলে এবারে বলো এদের মধ্যে কে স্টেবল? সফট সফট। সফট সফট স্টেবল। HGI তাহলে আনস্টেবল কোনটা হচ্ছে? AgF2। AgF2 আনস্টেবল তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে হাইড্রোলাইজ বেশি পরিমাণে কে করবে? AgF2। AgF2। দেখো এবার মিলেছে কিনা। এখানে লিথিয়াম আয়োডাইড বলেছে বেশি পরিমাণে হাইড্রোলাইজ, এখানে AgF2 বলেছে বেশি পরিমাণে হাইড্রোলাইজ। এখানে কিন্তু আমি রিয়াকশনটা দেখাবো না, কারণ এখানে কখনোই বলে দেয়নি যে হাইড্রোলাইজটা কোন মিডিয়ামে হচ্ছে। এখানে শুধুমাত্র আমি এরকম ভাবে অ্যান্সার করব। ওখানে যেহেতু আমি রিয়াকশন মানে বলে দিয়েছে কোন মিডিয়ামে সলিউবেল, তাই আমি HCl দিয়ে রিয়াকশন করে দেখাবো। এখানে যেহেতু কিছু বলে দেয়নি তাই আমার অ্যান্সার করার ধরন এরকমই হবে। যদি বলে দিত হাইড্রোলাইসিস ইন HCl মিডিয়াম, আমি দেখাবো HCl এর সাথে রিয়াকশন। যদি বলে দেয় হাইড্রোলাইসিস ইন H2O বা অ্যাকোয়াস মিডিয়াম, তাহলে আমি অ্যাকোয়াস মিডিয়ামে রিয়াকশন দেখাবো। যদি আমায় বলে দেয়, যতক্ষণ না আমায় রিয়াকশন বলে দিচ্ছে আমি রিয়াকশন দেখাবো না। এখানে জাস্ট একটা নোট বলে লিখে রাখো, অ্যান্সারটা তো তোমরা লিখবে ওই একই রকম জিনিস। একটু নোট বলে লিখে রাখো, লার্জ ক্যাটায়ন গেটস কোভ্যালেন্সি উইথ লার্জ অ্যানায়ন। লার্জ ক্যাটায়ন গেটস কোভ্যালেন্সি with large anion, full stop. But when small cation attaches with large anion, but when small cation attaches with large anion, it will be diffused and unstable. It will be diffused and unstable, for which lithium iodide hydrolyzes more than lithium fluoride. For which lithium iodide hydrolyzes more than lithium fluoride. এটা জাস্ট নোট বলে একটু লিখে দিলাম যাতে তোমাদের মনে থাকে। আচ্ছা এই কোশ্চেনটা দেখো, ট্রাই করো। দ্য অ্যালকালি অ্যান্ড অ্যালকালাইন আর্থ মেটালস অ্যান্ড লাইটার এলিমেন্টস, মানে অ্যালকালি আর অ্যালকালাইন আর্থ মেটালস মানে জানো তো গ্রুপ 1 আর 2। তাহলে এদের মধ্যে যে লাইটার এলিমেন্টস গুলো আছে মানে যেগুলো হালকা, তারা অ্যাকচুয়ালি নেচারে অক্সাইড হিসেবে থাকে, while the heavier elements occur as sulfides. এই অ্যালকালি আর অ্যালকালাইন আর্থ মেটাল মানে গ্রুপ 1 আর 2 এর মধ্যে যে হেভিয়ার এলিমেন্টস গুলো আছে মানে একদম নিচের দিকের পিরিয়ডিক টেবিলের নিচের দিকের এলিমেন্ট গুলো, সেগুলো বলছে সালফাইড হিসেবে স্টেবল হয়, তারা কিন্তু অক্সাইড হিসেবে থাকে না। আবার লাইটার গুলো সালফাইড হিসেবে থাকে না, অক্সাইড হিসেবে থাকে। কারণ বলো দেখি। দেখো অ্যান্সারটা আমি এরকম ভাবছি যে একদম লাইটার এলিমেন্টস গুলো যদি আমি ভাবি তাহলে কি হয়, লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, এগুলো তো আমার এগুলোই তো আমার লাইটার, তাই তো? তাহলে এবার এগুলোর সাথে দেখো তুমি যখন অক্সাইডের বন্ড করবে, দেখো সবগুলো অ্যাকচুয়ালি এগুলো কি হার্ড সব, কারণ একদম ছোট ছোট এলিমেন্ট প্লাস চার্জ। আর অক্সিজেন কি অক্সাইড যদি আমি ভাবি তাহলে এটা হচ্ছে হার্ড। কিন্তু আমি যদি এটা ভাবি এখানে অক্সাইডের রেসপেক্টে যদি আমি এটাকে সালফাইড ভাবতাম তাহলে কি হতো, এটা হচ্ছে সফট ইন নেচার, তাই হতো তো?
তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা আনস্টেবল, হার্ড সফট কম্বিনেশন হতো, হার্ড আর কম্বিনেশন হলে এটা স্টেবল হচ্ছে। এবার আমি ভাবছি যে যদি এটা এলিমেন্টগুলো আমার হেভিয়ার হয়, তাহলে হেভিয়ার মানে আমি ধরে নিই মার্কারি, ধরো মার্কারি হচ্ছে হেভিয়ার। আর এখানে ধরো তুমি আরো ধরতে পারো, লিথিয়াম আছে, সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, এগুলোও ধরতে পারো। এখানে আমি মার্কারি ধরলাম। এবার মার্কারির সাথে ধরো আমি ধরলাম অক্সাইড, তাহলে মার্কারি কি হবে, সফট ইন নেচার, অক্সাইড তো হার্ড, তাহলে এটা আনস্টেবল হচ্ছে। কিন্তু আমি ধরলাম যে মার্কারির সাথে মনে করো ধরলাম এটা সালফাইড, এবার দেখো কি হচ্ছে, এটা সফট, সালফাইডও সফট, তাহলে এটা স্টেবল হচ্ছে। এই জন্য কি হয় যে অ্যালকালি অথবা অ্যালকালাইন আর্থ মেটালস যেগুলো লাইটার এলিমেন্টস হয়, তারা কিন্তু নেচারে অক্সাইড হিসেবেই স্টেবল, সালফাইড হিসেবে স্টেবল নয়। কারণ সালফাইড যদি হতো তাহলে সেটা হার্ড সফট কম্বিনেশন হয়ে যেত। আবার যখন হেভিয়ার এলিমেন্টস গুলো হচ্ছে সেগুলো সালফাইড হিসেবে স্টেবল হচ্ছে, কারণ সেক্ষেত্রে ওটা সফট সফট কম্বিনেশন হচ্ছে। যদি তারা অক্সাইড ফর্ম করতো তাহলে সেটা সফট হার্ড কম্বিনেশন হতো, সেটা আনস্টেবল হতো। ক্লিয়ার হয়েছে? দেখো এখানে এটা কি বলছে যে Cu2 প্লাস অ্যান্ড ক্যাডমিয়াম 2 প্লাস, মানে কপার 2 প্লাস আর ক্যাডমিয়াম 2 প্লাস কে বলছে আমরা সেপারেট করতে পারি H2S এর মাধ্যমে ইন প্রেজেন্স অফ KCN। এই কোশ্চেনটা আর একটা ঘুরিয়েও আসতে পারে, এটা এক্সপ্লেন করতে বলবে তোমায়। এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে আসতে পারে একটা চার্ট করে, চার্টটা আমি অ্যাকচুয়ালি অ্যান্সারে দেখাবো বলে আমি কোশ্চেনটা এরকম ভাবে দেখিয়েছি। এবার আমরা অ্যান্সারটা দেখি কিরকম ভাবে আসছে। দেখো আমি অ্যান্সারটা একটু বলি। দেখো প্রথম আমরা কি দেখিয়েছি, কপার 2 প্লাস আর ক্যাডমিয়াম 2 প্লাস এর সলিউশনটা আছে, মিক্সচারটা, সেখানে আমরা কি করছি দেখো H2S দিয়ে তো আমি সেপারেট করবো, কিন্তু KCN এর প্রেজেন্সে, তাই প্রথমে আমরা CN মাইনাস দেখিয়েছি, চারটে CN মাইনাস ওখানে অ্যাড হচ্ছে। এটাকে বলা হয়েছে মাস্কিং এজেন্ট। মাস্কিং মানে কি, তার চারধারে মাস্ক করে রাখছে, আর স্টেপটাকে ওই জন্য আমরা লিখেছি মাস্কিং স্টেপ। এই স্টেপটাকে ওই জন্য আমরা লিখেছি মাস্কিং স্টেপ। এবার দেখো এখানে ফর্ম কি হচ্ছে, CuCN4 3 মাইনাস, আর এখানে কিন্তু ফর্ম হচ্ছে CdCN4 2 মাইনাস, মানে ক্যাডমিয়াম কিন্তু 2 প্লাস ছিল, ও কিন্তু 2 প্লাসই থাকবে, কিন্তু কপার 2 প্লাস অ্যাকচুয়ালি CN মাইনাস সাথে রিঅ্যাকশন করার পরে কপার 1 প্লাস হয়ে যাচ্ছে, মানে কপারটা রিডাকশন হয়েছে। এবার একটা জিনিস ভাবো, ক্যাডমিয়াম আর কপার দুজনেই কিন্তু সফট, কেউ কিন্তু হার্ড নয়, নর্মাল যদি কনসেপ্ট অনুযায়ী ভাবতে হয়। কিন্তু যদি আমি কম্পেয়ার করি কপার আর ক্যাডমিয়ামের এখানে, তাহলে কপারটা কি সিঙ্গেল প্লাস চার্জ আর ক্যাডমিয়াম 2 প্লাস, তাহলে আমার যদি বলতে হয় তাহলে আমি বলবো কপারটা অনেক বেশি পরিমাণে সফট। কপারটা কিন্তু তুলনামূলকভাবে আমি যদি কপার আর ক্যাডমিয়ামের তুলনা করি তাহলে আমি বলবো কপারটা অনেক বেশি পরিমাণে সফট, কারণ এখানে অক্সিডেশন স্টেটটা +1। তাহলে এটা কি হচ্ছে, হাইলি সফট ইন নেচার, তার সাথে আমার সফট কম্বিনেশন, কারণ CN আমি জানি সফট, NC হলে হার্ড হতো। আর ক্যাডমিয়ামের ক্ষেত্রে কি হলো, আমি নর্মাল সফট সফট ভাবলেও অ্যাকচুয়ালি কপারের রেসপেক্টে এটা হার্ড, তাহলে এইখানে যেটা কমপ্লেক্সটা হবে সেটা কিন্তু আনস্টেবল, অথবা আমি এটাকে বলতে পারি ইমপারফেক্ট কমপ্লেক্স। কিন্তু এখানে এটাকে আমি বলবো পারফেক্ট কমপ্লেক্স, কেন, এটা হাইলি স্টেবল, কারণ এটা হাইলি সফট আর এটা তো সফট ছিলই, তাহলে সফট সফট কম্বিনেশন, এটা হাইলি স্টেবল, আর এটাকে তাই আমি বলছি পারফেক্ট কমপ্লেক্স। এটা কিন্তু ততটা স্টেবিলিটি পাবে না, তাই এটাকে আমি বলবো ইমপারফেক্ট কমপ্লেক্স। এবার যেহেতু এটা আনস্টেবল অথবা ইমপারফেক্ট কমপ্লেক্স, তাই H2S এর প্রেজেন্সে কি হবে, এটা CdS অথবা ক্যাডমিয়াম সালফাইডের একটা প্রেসিপিটেট দিয়ে দেবে, অসুবিধা নেই এটা। কিন্তু এখানে কি হলো, এটা তো হাইলি স্টেবল, যেহেতু এটা হাইলি স্টেবল তাই H2S এর প্রেজেন্সে কোনো রিঅ্যাকশনই এটা করবে না, নর্মাল CuCN4 3 মাইনাস যাবে, সলিউশনেই থাকবে। তাহলে এটাকেই আমি সেপারেট এখন করে নিতে পারবো, কারণ একটা সলিউশনে আছে, একটা প্রেসিপিটেট পড়ে গেছে। এবার আমি যদি দরকার হয় যে কপার 2 প্লাসটাকে ফিরে পাওয়ার জন্য, তাহলে তার জন্য আমরা কি করছি দেখো, একটা ফর্মালডিহাইড ইউজ করব। এটা সেপারেশনের পরে কিন্তু ক্যাডমিয়াম সালফাইড আমি সেপারেট করে নিচ্ছি, তারপরে আমি সলিউশনে কি করব, ফর্মালডিহাইড ইউজ করছি। ফর্মালডিহাইড ইউজ করা মানে কি, সেটা হচ্ছে ডিমাস্কিং স্টেপ, মানে প্রথমে তো সায়ানাইড একে মাস্ক করে রেখেছিল, চারদিক থেকে ধরে রেখেছিল, এবারে কি করবে, ওই মাস্কিংটাকে ছাড়িয়ে দেবে, তাহলে নর্মাল আবার কপার 2 প্লাস আমি ফিরে পেলাম, কারণ কপার 1 প্লাস হয়ে গেছিল রিডাকশনে, তাহলে ও আবার কপার 2 প্লাসে ফিরে, মানে কপার 2 প্লাসে ব্যাক করবে। যেই কপার 2 প্লাস নর্মাল সলিউশনে আসবে, তখন আমি যদি H2S ইউজ করি তাহলে ও কিউপ্রিক সালফাইডের একটা ব্ল্যাক প্রেসিপিটেট দেবে। তাহলে এটা হচ্ছে আলটিমেট কনসেপ্টটা। এই যে সেপারেশনটা হলো, সেই সেপারেশনের মাধ্যমে যেহেতু হার্ড সফট অথবা সফট হার্ড এই কনসেপ্টটা আছে, তাই আমরা এটাকে স্যাপ প্রিন্সিপালের মাধ্যমে বলছি সেপারেট করছি। এটাকে অন্যভাবেও আমরা মাস্কিং ডিমাস্কিং স্টেপের মাধ্যমে বলতে পারি, নর্মাল যেটা আমরা করছি, কিন্তু যেহেতু এখানে হার্ড সফটের একটা কনসেপ্ট আছে, তাই আমরা বলছি স্যাপ প্রিন্সিপালের এখানে কিছুটা হলেও সিগনিফিকেন্স আছে, না হলে আমরা স্যাপ প্রিন্সিপালকে এখানে টানতাম না। স্যাপ প্রিন্সিপালের শুধুমাত্র সিগনিফিকেন্সটা এই স্টেপটাতে। দেখো কপার 2 প্লাস এখানে এসে কপার 1 প্লাসে চেঞ্জ হয়েছে, আর ক্যাডমিয়াম 2 প্লাস কিন্তু ক্যাডমিয়াম 2 প্লাসেই আছে, তাই কপারের সাথে সায়ানাইডের যে কমপ্লেক্সটা হবে সেটা হবে হাইলি সফট সফট কম্বিনেশন, এবং এটা পারফেক্ট কমপ্লেক্স, পরবর্তীকালে H2S এর সাথে সে রিঅ্যাকশন করছে না। ওয়্যারাস ক্যাডমিয়াম 2 প্লাস যখন সায়ানাইডের সাথে রিঅ্যাকশন করছে, সেটা উইথ রেসপেক্ট টু কপার অথবা কম্পেয়ার টু কপার, ক্যাডমিয়াম 2 প্লাস একটু হলেও হার্ড,
তাই এটা কমপ্লেক্সটাকে আমরা বলবো আনস্টেবল অথবা ইমপারফেক্ট কমপ্লেক্স, এবং H2S এর সাথে রিয়াকশনে সেটা ক্যাডমিয়াম সালফাইড প্রেসিপিটেট করবে এবং সহজেই আমরা কপারের সাথে সেটাকে আলাদা করতে পারবো। Copper 2 plus is a borderline acid. Copper 2 plus is a borderline acid, while cadmium 2 plus is soft. While cadmium 2 plus is soft. Full stop. But in the reaction, copper 2 plus is reduced to copper plus. Copper 2 plus is reduced to copper plus, and it becomes highly soft, and matches with Cn minus, This is why CuCN4 all over charge 3 minus মানে এই কমপ্লেক্সটা CuCN4 all over charge 3 minus is more stable than CdCN4 2 minus মানে এই কমপ্লেক্সটা is more stable than CdCN4 2 minus। মনে রাখবে একটা 3 minus আর একটা 2 minus। CuCN4 3 minus is more stable than CdCN4 2 minus. Full stop. So on passing H2S, comma, CdS মানে cadmium sulfide, CdS is precipitated. Full stop. The observation suggests that copper plus matches better with Cn minus, ব্র্যাকেটে লেখো হাইলি সফট কম্বিনেশন, ব্র্যাকেটে লিখবে হাইলি সফট কম্বিনেশন, ব্র্যাকেট ক্লোজ করে দাও, দেন উইথ S2 মাইনাস, ব্র্যাকেট ক্লোজ করে দেবে, ক্লোজ করে দিয়ে লিখবে দেন উইথ S2 মাইনাস মানে সালফাইড, while cadmium 2 plus matches better with sulfide, while cadmium 2 plus matches better with sulfide than with Cn minus, Yes.